সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ক্লিওপেট্রা আ লাইফ স্টোরি গল্পের পঞ্চম ভাগে আজকে আমরা জানতে পারবো ক্লিওপেট্রা আ লাইফ স্টোরি গল্পের সেই চরম মুহূর্ত, দ্য আলটিমেট ক্লাইম্যাক্স। ক্লিওপেট্রার জীবনের সাথে বর্তমানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মার্ক অ্যান্টনি। মার্ক অ্যান্টনি সবচেয়ে বড় শক্তি। স্থলযুদ্ধের বদলে ক্লিওপেট্রার সুপরামর্শ অথবা কুপরামর্শে সে জলযুদ্ধের আহ্বান দিয়েছে দ্য গ্রেট অক্টেভিয়ানকে। ঘটতে চলেছে সেই বিখ্যাত ইতিহাস খ্যাত যুদ্ধ, যেটাতে মুখোমুখি হয়েছিলেন দ্য গ্রেট অক্টেভিয়ান ফ্রম রোম, অলসো মার্ক অ্যান্টনি ফ্রম রোম। চলুন জেনে আসি কি ঘটতে চলেছে ক্লিওপেট্রা আ লাইফ স্টোরি গল্পের পটভূমিতে। ক্লিওপেট্রার মোহিনী ইঙ্গিতে অ্যান্টনির মাটির দিকে তাকাতেই ইচ্ছে করল না। তিনি সর্বতোভাবে জলযুদ্ধের আয়োজন করলেন। বেছে বেছে 60খানা বড় ও মজবুত জাহাজ রেখে আর বাকি সবগুলো মিশরীয় জাহাজে মার্ক অ্যান্টনি আগুন ধরিয়ে দিলেন। 60খানার মধ্যে যেগুলি ছিল 3 সারি থেকে 10 সারি দাঁড় বিশিষ্ট, সেগুলো 20,000 বাছাই করা সৈন্য আর 2,000 নিপুণ ধনুর্ধারী দিয়ে ভরিয়ে দেওয়া হলো। যুদ্ধ শুরু করার সব ব্যবস্থা সম্পূর্ণ হলো। অ্যাক্টিয়াম প্রণালী। সমুদ্রের একদিকে অ্যান্টনি, অন্যদিকে অক্টেভিয়ান, যে যার নৌবহর সাজিয়ে তৈরি হয়ে আছেন। দুদিকেই মাঝে মাঝে শোনা যাচ্ছে সৈনিকদের হুঙ্কার, যুদ্ধের সিঙারব, ধনুকের টঙ্কার। জীবনঘাতী নাটকের জবনিকা উঠল বলে একটু দেরি হয়ে গেল। হঠাৎ ঝড় উঠল। 4 দিন ধরে ঝড়ের তাণ্ডবে উদ্বেল তরঙ্গ, বিক্ষুব্ধ সমুদ্র আর আকাশ এক হয়ে রইল। এই কয়টা দিন দুপক্ষের নৌবহরই নোঙর দিয়ে মাটি কামড়ে নিশ্চল হয়ে পড়ে থাকলো। 5 দিনের দিন আকাশ পরিষ্কার হলো, সমুদ্র শান্ত হলো, চঞ্চল হলো দুদিকে অপেক্ষমান 2টি নৌবহর। আর দেরি নয়, এবার শুরু হোক। একখানি ছোট নৌকো করে অ্যান্টনি প্রতিটি জাহাজ ঘুরে ঘুরে বেড়ালেন, সৈন্যদের উৎসাহ দিলেন। ওদিকে অক্টেভিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছেন অ্যান্টনির নৌবহরের গতিবিধি। কি বিরাট বিরাট জাহাজ এক একখানা, চলছে না নাকি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। অ্যান্টনি তার সৈন্য সেনাপতিদের সম্বোধন করে বললেন, ধীরে বন্ধু, ধীরে, অতি ধীরে আমাদের আক্রমণ চালাতে হবে। আগে অক্টেভিয়ানকে ভালো করে দেখতে দাও আমাদের কত বড় বড় জাহাজ, তাতে কত সৈন্য, তাড়াতাড়ি করো না। জাহাজের সারি অতি ধীরে এগিয়ে যেতে লাগলো। এত ভারী শরীর নিয়ে কি এগিয়ে যাওয়া যায়? জলযুদ্ধে অ্যান্টনির নিপুণতা অভিজ্ঞতা ছিল না বলেই তিনি বুঝতে পারেননি জলের বুকে ক্ষিপ্রতাকে সহজভাবে চলাফেরা করতে পারার ক্ষমতা কতখানি গুরুত্বপূর্ণ। বিরাট দেহি জাহাজ তাড়াতাড়ি করতে পারে না, ঘুরতে পারে না, ফিরতে পারে না, না পারে চট করে পাশ কাটিয়ে চলে যেতে। যে কোনো জলযুদ্ধে এটা যে কত বড় অসুবিধে, কতখানি মারাত্মক, সে কথা সেদিন অ্যান্টনি জানতেন না। অপরদিকে অক্টেভিয়ান নিপুণ জলযোদ্ধার মতোই সব কিছু জানতেন। তাই তার জাহাজের ওজন ছিল হালকা, গড়ন ছিল তরতর করে জল কাটবার উপযোগী। অ্যান্টনির ভাগ্যে বিপদ তো ঝুলছিলই, উপরন্তু এত ধীর গতিতে এগিয়ে যাওয়া যখন সৈন্যদের পছন্দ হলো না, তারা তখন ধৈর্য হারা হয়ে অ্যান্টনির আদেশের অপেক্ষা না করেই অক্টেভিয়ানের নৌবহরের একটি পাশ হঠাৎ আক্রমণ করে বসল। বিপদ তখন চরমে উঠল। অক্টেভিয়ান তখনই বুঝতে পারলেন অ্যান্টনি নৌবহর একেবারে অকেজো, বিরাট শরীর নিয়ে চলতে ফিরতে পারছে না। অক্টেভিয়ানের সঙ্গে এক নতুন কৌশল খেললেন। তিনি নিজে ক্ষিপ্রগতি হালকা জাহাজগুলো নিয়ে অ্যান্টনির নৌবহরকে মুখোমুখি আক্রমণ না করে কৌশলে তাদের ঘিরে ফেলতে লাগলেন। অ্যান্টনির জাহাজগুলো ক্রমে বন্দরের আশ্রয় থেকে বাইরে চলে আসতে লাগলো। নিজেদের ভারে নিজেরাই ক্রমে অচল হয়ে এলো। চাতা কলে পড়ার মতো শোচনীয় অবস্থা হলো অ্যান্টনির নৌবহরের। তবু অ্যান্টনির সৈন্যরা মনোবল হারালো না। তারা প্রাণ দিয়ে সৈন্য শত্রুর তীব্র আক্রমণের প্রত্যুত্তর দিতে লাগলো। অ্যান্টনিয়াস জাহাজে বসেছিলেন ক্লিওপেট্রা। তার ভয় ব্যাকুল দৃষ্টির সামনে অ্যাক্টিয়ামের যুদ্ধের তাণ্ডব লীলা চলছিল। কানে ভেসে আসছিল শত্রুপক্ষের নিষ্ঠুর উল্লাসধ্বনি। ক্লিওপেট্রা বিহ্বল দৃষ্টিতে, অস্থির দৃষ্টিতে তাকিয়ে দেখলেন এ পক্ষের সেনাপতি, সহকর্মী, মিত্র রাজা, রাজপুত্রেরা পিঁপড়ের মতো সার ধরে ওপাশে চলে যাচ্ছে। যুদ্ধের ফলাফল প্রায় নিশ্চিত।
এবার সেই মুহূর্তটি চলে এসেছে। ক্লিওপেট্রা যে নাটকের মহড়া অনেক দিন আগে থেকে মনে মনে দিয়ে যাচ্ছিলেন, সেই নাটক এবার বাস্তবায়িত করার সময় চলে এসেছে। ক্লিওপেট্রা সভয়ে দেখলেন অ্যান্টনির জাহাজগুলো একেবারেই নড়তে পারছে না। অন্যদিকে অক্টেভিয়ানের জাহাজ মাছের মতো খেলে বেড়াচ্ছিল সমুদ্রের বুকে। এখানে আর অপেক্ষা করলে মিশরের রানীকে সমুদ্রের জল খাতির করবে না। ক্লিওপেট্রা অক্টেভিয়ানের মনের খবর খুব ভালো করেই জানেন। অক্টেভিয়ান প্রতিশোধ নেবেনি, তার রাগের কারণও আছে। ক্লিওপেট্রা অস্থির হয়ে ডেকে পাঠালেন মিশরীয় জাহাজগুলির প্রধান অধ্যক্ষকে। শিগগির জাহাজের মুখ ফিরিয়ে নিন। প্রধান অধ্যক্ষ শূন্য দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে রইলেন ক্লিওপেট্রার দিকে। মিশরের জাহাজগুলো ফিরে যাবে তাদের নিজের রাজ্যে। যত তাড়াতাড়ি সম্ভব সব জাহাজের মুখ ফিরিয়ে নিন, ক্লিওপেট্রা রাগত স্বরে নির্দেশ দিলেন। অন্যান্য নৌ অধ্যক্ষেরা অস্ফুট চিৎকারে তাদের বিস্ময় প্রকাশ করলেন। আমাদের জাহাজগুলো হঠাৎ চলে যেতে আরম্ভ করলে যারা থাকবে তারা কি করে উৎসাহ পাবে? তারা তো ভগ্নোৎসাহ হয়ে যাবে। তারা কি শেষ হয়ে যাবে না? সে ভাবনা আপনার, আমার নয়, ক্লিওপেট্রা প্রধান অধ্যক্ষকে জানালেন। অক্টেভিয়ানের জাহাজের সামনের জাহাজগুলো ঘিরে ফেলেছে, আমাদেরও ধরল বলে। শিগগির ফিরে চলুন। না, আর কোনো কিন্তু নয়, আপনি আমার জাহাজগুলোর মুখ ফেরান। ক্লিওপেট্রার হাতে হাতির দাঁতের একটি দণ্ড, তার অগ্রভাগে একটি স্বর্ণ ঈগল। এটি হলো মিশরের রাজদণ্ড। এটি যার হাতে আছে তার আদেশ না মেনে কি উপায় আছে? রক্তাক্ত যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে অ্যান্টনি তখনও তার স্বভাব সুলভ অদম্য মনোবলে সমানে উৎসাহ দিয়ে যাচ্ছেন তার সৈনিকদের, তার যুদ্ধকর্মীদের। ও পক্ষের সেনাপতি এগ্রিপ্পা, পাবলিকেলো, এরান্টাস হিমশিম খেয়ে যাচ্ছেন অ্যান্টনির আক্রমণের তোড় সামলাতে গিয়ে। অ্যান্টনি একটু যেন ক্লান্ত বোধ করলেন। মুখ ফিরিয়ে দেখতে ইচ্ছে করলো অ্যান্টনিয়ান জাহাজটিকে, তার আশেপাশে মিশরীয় জাহাজগুলিকে। ওইখানে ক্লিওপেট্রা আছে, আছে তার জীবনের অনুপ্রেরণা, তার জীবনের সোনার কাঠি। অ্যান্টনি মুখ ফেরালেন আবারও, বড় ক্লান্ত। ক্লিওপেট্রা, তোমাকে একটু দেখতে ইচ্ছে করছে। হঠাৎ বিস্ময় দুঃখে অ্যান্টনির মুখ বিবর্ণ হয়ে উঠল। ক্লিওপেট্রার জাহাজ কেন উল্টো দিকে মুখ ফিরিয়েছে, পাল উঠিয়েছে, তাতে হাওয়া লেগেছে। ক্লিওপেট্রার জাহাজ কি তবে চলে যাচ্ছে? তারই সঙ্গে চলেছে মিশরের আরও 59খানা জাহাজ। অ্যান্টনির চোখের সামনে থেকে মুছে গেল আরও এগিয়ে আসা শত্রুপক্ষের জাহাজ। চারিদিকে আগুনের নৃত্যটুকু শিখা। ক্লিওপেট্রা, তুমি কি চলে যাচ্ছ? কিছুক্ষণ পরে একটা জাহাজ পাগলের মতো ছুটে চলল ক্লিওপেট্রাকে অনুসরণ করে। ক্লিওপেট্রা তার জাহাজ থেকে দেখলেন উম্মাদের মতো ছুটে আসছেন অ্যান্টনি। পেছনের জীবন পেছনে ফেলে দিয়ে তিনি, অ্যান্টনি, শুধু ক্লিওপেট্রার কাছেই ছুটে আসছেন। ক্লিওপেট্রার ইঙ্গিতে অ্যান্টনিকে ক্লিওপেট্রা জাহাজে তুলে নিলেন। অ্যান্টনি হাঁপাতে হাঁপাতে উঠে এলেন ক্লিওপেট্রার জাহাজে। জাহাজের পাটাতনে পা দিয়ে একবার তাকিয়ে দেখলেন পেছনের দিকে ফেলে আসা জাহাজ, সেনাপতি, বন্ধু, সৈনিকদের দিকে। নেমেসিস ডাক দিয়েছে অ্যান্টনিকে। অ্যান্টনির সাধ্য কি সর্বনাশের হাত এড়ানো? অ্যান্টনির পালিয়ে যাওয়ার ঘটনাটি কয়েকদিন চাপা থাকলেও পরে জানাজানি হয়ে গেল। অ্যান্টনির বিপর্যস্ত সৈনিক বন্ধুরা বিরক্ত হয়ে দল ত্যাগ করে চলে যেতে লাগলো অক্টেভিয়ানের শিবিরে। তাদের অধিনায়কের যখন লজ্জার কোনো সীমা রাখলেন না, তাদেরই বা এত বিশ্বস্ত থাকার দরকার কি? বিজয় উল্লাসের হাসি খেলে গেল অক্টেভিয়ানের মুখে। অ্যান্টনি ক্লিওপেট্রার জাহাজে উঠেই বুঝতে পেরেছিলেন এত বড় লজ্জা, এত বড় ধিক্কার বোধ হয় কোনো সৈনিকের জীবনে কখনো ঘটেনি। অবসাদ, ক্লান্তি আর হতাশা কালো ছায়ার মতো অ্যান্টনিকে জড়িয়ে ধরল। অ্যান্টনি 3 দিন ক্লিওপেট্রার মুখ দেখলেন না, তার সঙ্গে কথা বললেন না। কিন্তু আশ্চর্য, এত বড় একটি ঘটনাও অ্যান্টনিকে তার মনুষ্যত্ব ফিরিয়ে দিল না, ফিরিয়ে দিতে পারল না। তাই 3 দিন পর জাহাজ যখন টেনারাসে পৌঁছলো, তখন ক্লিওপেট্রার সহচরীরা নানা কৌশলে অ্যান্টনি ক্লিওপেট্রাকে আবার মিলিয়ে দিতে চাইল, এবং তারা সফল হলো।
অ্যান্টনি আবার মোহনদের মতো এগিয়ে গেল ক্লিওপেট্রার দিকে। আবার তার সঙ্গে নিভৃত আলাপে উল্লসিত হলেন। আবার দেখলেন ক্লিওপেট্রা চিরবাসন্তী ভেনাসের প্রতিমূর্তি। একটি ভালো খবর এলো। অ্যাক্টিয়ামের জলে সর্বনাশ হলেও মাটির বুকে অ্যান্টনি তখনও শক্তিমান। তার বিপুল স্থলবাহিনী এখনো দৃঢ়। অ্যান্টনির অভ্যুদয়ে তারা এখনো আশাবাদী। অ্যান্টনি একটু যেন উৎসাহ পেলেন। সেনাপতি ক্যানেডিয়াসকে আদেশ দিলেন তিনি যেন সৈন্য নিয়ে ম্যাসিডনের ভেতর দিয়ে এশিয়ার ভেতরে অভিযান চালানোর জন্য ব্যবস্থা নেন। অ্যান্টনি জলপথে লিবিয়াতে পৌঁছলেন। এখান থেকে ক্লিওপেট্রাকে পাঠিয়ে দিলেন মিশরে। অ্যারিস্টোক্রেটিস আর লুসিয়াস নামে দুটি সৈন্য নিয়ে সঙ্গী নিয়ে অ্যান্টনি আফ্রিকার শুকনো মরুভূমিতে পা দিলেন। সেখানে যখন মাত্র কয়েকদিন নির্জন বাস অতিবাহিত হয়েছে, তখনই কানে এলো একটি দুঃসংবাদ। যে লিবিয়ার ওপর নির্ভর করে তিনি আফ্রিকায় এসেছেন, সেই লিবিয়া সেই সৈন্যধক্ষ সসৈন্যে যোগ দিয়েছে শত্রুপক্ষে। অ্যান্টনি বুঝলেন স্থলবাহিনীতেও কীট ঢুকেছে। অ্যান্টনি এবার চলে গেলেন আলেকজান্দ্রিয়ায়। আলেকজান্দ্রিয়ায় পৌঁছে দেখলেন ক্লিওপেট্রা বাস্তব জ্ঞান রহিত এক সাধনায় মেতে উঠেছেন। ক্লিওপেট্রা দেখলেন অ্যাক্টিয়াম যুদ্ধে ভূমধ্য সাগরে জীবনের নিরাপত্তা দূর হয়ে গেছে। অতএব মিশরের রানীর নিরাপদ আসন আর মিশরে নয়, এবার অন্য কোথাও, অন্য কোনোখানে। এবার আরেকটি সাগরের আশ্রয়ে চাই, যেখানে ভূমধ্য সাগরের ঢেউ ধাক্কা মারবে না, যেখানে ভূমধ্য সাগরের হাওয়া বয়ে যাবে না। সেই সাগরের নাম লোহিত সাগর, সেখান থেকে আরব সাগর। আনন্দে আশায় ক্লিওপেট্রা বাচ্চা মেয়ের মতো লাফিয়ে উঠলেন। প্রধান রাজকর্মচারীরা ক্লিওপেট্রার আনন্দ দেখে খানিকক্ষণ চুপ করে রইলেন। সামনে মেলে ধরা পরিকল্পনা নকশাটার এক জায়গায় একজন আঙুল দিয়ে বললেন, এখানকার কি ব্যবস্থা করবেন? ক্লিওপেট্রা খানিকটা থমকে গেলেন। একটু চিন্তা করে বললেন, এতে ভাবনার কি আছে? ওইটুকুন তো মাটি, তার ওপর দিয়ে জাহাজ টেনে নেওয়া যাবে না? আমার এত প্রজা, এত কৃতদাস, সব কি মরে গেছে? কর্মচারীরা আর কিছু বললেন না, নকশা গুটিয়ে ফেললেন। তাই হবে। ভূমধ্য সাগরের মিশরীয় জাহাজগুলি সুয়েজ যোজকের ওপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে আবার লোহিত সাগরে ফেলা হবে। কি সাংঘাতিক পরিকল্পনা! আজকের সুয়েজ খাল তখন সুয়েজ যোজক, বিরাট একফালি ভূখণ্ড, যার সংকর্ণতম জায়গাটি ছিল 36 মাইলেরও কিছু বেশি। বেঁচে থাকার তাগিদে ক্লিওপেট্রা তার বিরাট জাহাজগুলিকে মরুভূমির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার অবাস্তবতাকে স্বীকার করলেন না। ক্লিওপেট্রা বেঁচে থাকবেন এই আনন্দেই তিনি হাততালি দিলেন। এরপরে খবর এলো পেত্রা নিবাসী আরবীয় দস্যুরা জাহাজখানাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এদিকে অ্যান্টনি স্থির হয়ে থাকতে পারছেন না কিছুতেই। আলেকজান্দ্রিয়া থেকে তিনি চলে গেলেন ফ্যারোসের কাছে একটি অতি নির্জন স্থানে। জলের ওপর যে সুন্দর বাড়িটি তিনি তৈরি করেছিলেন সেখানে। কিছুদিন কলা কৌতূহলের বাইরে নিঃসঙ্গ জীবন কাটিয়েও অ্যান্টনি যখন কোনো শান্তি পেলেন না, স্বস্তি পেলেন না। এর মধ্যেও একদিন ক্যানেডিয়াস অ্যান্টনির কাছে এলেন। বললেন অ্যান্টনির স্থলবাহিনীও এখন বিধ্বস্ত। অ্যান্টনি কোনো কথা বললেন না। কিছুদিন ধরে তিনি এত ধ্বংস আর এত বিশ্বাসের মৃত্যু দেখেছেন, এবার তিনি আর দুঃখের আবেগে উদ্বেল হলেন না, পাগলের মতো ছুটোছুটিও করলেন না, একদম নিশ্চল হয়ে বসে থাকলেন। অ্যান্টনি আরও শুনলেন যে তার একদা অনুগত অবশিষ্ট সঙ্গীরাও চলে যাচ্ছেন অক্টেভিয়ানের দলে। অক্টেভিয়ান যেন একটি অদৃশ্য সরু সুতো দিয়ে সবাইকে নিজের কাছে টেনে নিচ্ছে। অ্যান্টনি আবার ফিরে এলেন আলেকজান্দ্রিয়ায়। এবার নিজেদের অবস্থাকে ভুলে থাকার জন্যই যেন অ্যান্টনি ক্লিওপেট্রা একটু বেশি লোক দেখানো আমোদে মেতে উঠলেন। শহরবাসীরা ঘন ঘন রানীর প্রাসাদে নেমন্তন্ন খেতে লাগলেন। ভোজনে আদরে আপ্যায়িত হয়ে তারা বাড়ি ফিরে এলেন। কয়েক বছর আগে অ্যান্টনি ক্লিওপেট্রা তাদের কয়েকজন অন্তরঙ্গ বন্ধুদের নিয়ে একটি সমিতি করেছিলেন। তার নাম দিয়েছিলেন ইমিটেবল লিভার্স, অনুকরণীয় সমিতি। এবার আর একটি সমিতি তৈরি করলেন, তার নাম দিলেন দ্য কম্পেনিয়নস ইন ডেথ, মৃত্যু সঙ্গ না মরণ সঙ্গীর দল। প্রকাশ্যে আনন্দ হুল্লোড়ের স্থূল আবরণ, অন্তরালে ক্লিওপেট্রা নানা শ্রেণীর প্রাণনাশক উদ্ভিজ্জ সংগ্রহ করতে লাগলেন।
রাজ্যে প্রাণদণ্ডে দণ্ডিত অপরাধীদের ওপর সেগুলো একে একে প্রয়োগ করে দেখতে লাগলেন। কিভাবে মৃত্যু আসে, কতটা যন্ত্রণা, কতখানি অসহ্য, কতখানি কষ্ট ভোগ করতে হয়। এমন কিছুই কি নেই যা খেলে মরণ আসবে সুন্দরের বেশে? মরণ আসবে স্বপ্ন দিয়ে তৈরি এক গভীর নিদ্রার মতো। সুকুমারী ক্লিওপেট্রা যে এতটুকু যন্ত্রণা আর ব্যথা সহ্য করতে পারে না। ইতিমধ্যে অক্টেভিয়ান অ্যান্টনির বিরুদ্ধে আবার এক ব্যাপক আয়োজন করেছেন। অ্যান্টনিকে তিনি কিছুতেই বেঁচে থাকতে দেবেন না। অ্যান্টনির ওপর বিষ দৃষ্টি। শুধু তো রোমের জন্য নয়, অ্যান্টনি নিধনের আশু প্রয়োজন নিজের পরম স্বার্থ চরিতার্থ করার জন্য। অক্টেভিয়ান একনায়ক তন্ত্রে বিশ্বাসী। তিনি সম্রাট পদাকাঙ্ক্ষী। আজকের অক্টেভিয়ান সিজার একদিন হবেন সম্রাট অগাস্টাস সিজার। সেই পথ তো ক্রমেই প্রশস্ত হচ্ছে, মসৃণ হচ্ছে। অক্টেভিয়ান তখন এশিয়ায়। ক্লিওপেট্রা ও অ্যান্টনি ইউফ্রোনিসাস নামে সন্তানদের একজন শিক্ষককে দূত করে পাঠালেন অক্টেভিয়ানের কাছে। ক্লিওপেট্রা প্রার্থনা জানালেন, আর কিছু আমার চাইবার নেই, শুধু মিশর রাজ্যটুকু আমার সন্তানদের যেন ভোগে লাগে। অ্যান্টনির প্রার্থনা বড় করুন। মিশর আমাকে শুধু একজন সাধারণ মানুষের মতো থাকতে দাও, আর আমি কিছুই চাই না। আর যদি তোমার ইচ্ছে হয়, তা না হলে আমি চলে যাব এথেন্সে। যেই কয়টা দিন বাঁচবো, একটু শান্তিতে, একটু নিরাপদে থাকবো। অক্টেভিয়ান দূতের কাছ থেকে সব কথা শুনলেন। অ্যান্টনির কথা শুনতেই চাইলেন না। অক্টেভিয়ান খুব ভালো করেই জানেন রাজ্য হিসাবে মিশর রোমের তুলনায় উপখণ্ড মাত্র, কিন্তু মিশরের সম্পদ, তার ধনরাজি, একমাত্র সেদিকেই রয়েছে অক্টেভিয়ানের নজর। অক্টেভিয়ান আর স্থির থাকতে পারলেন না। ব্যাকুল হয়ে ক্লিওপেট্রার কাছে দূত পাঠালেন। দূতের নাম থিরোসাস। বয়সে নবীন, দৌত্য কার্যে উৎসাহী। অক্টেভিয়ান থিরোসাসের কানে কানে অনেক কথা বলে দিলেন। থিরোসাস হাসি মুখে মাথা নাড়লেন। থিরোসাস সসম্মান অভিনন্দন জানালেন মিশরের রানী ক্লিওপেট্রাকে। কি তার বক্তব্য? ক্লিওপেট্রার মুখে হাসি, মনে ভীতি মিশ্রিত কৌতূহল। আপনার রূপ আর গুণের খ্যাতিতে তিনি মুগ্ধ। আপনার সঙ্গ লাভের প্রত্যাশায় তিনি অধীর। তার আশ্রয়ে আপনি সম্মানিত হবেন, অধিক ক্ষমতায় সুপ্রতিষ্ঠিত হবেন। অতি কৌশলে, অতি নৈপুণ্যে থিরোসাস ক্লিওপেট্রার মনের গভীরে দাগ কাটতে শুরু করলেন। জুলিয়াস সিজার যখন চলে গেলেন, অ্যান্টনি সামনে এসেছিলেন। অ্যান্টনিকে সম্বল করে ক্লিওপেট্রা আলেকজান্ডার মতো বেড়ে উঠেছিলেন। এখন অ্যান্টনির পতনে তার শূন্য স্থান পূরণ করে যদি সামনে এসে দাঁড়ায় বিজয়ী নায়ক অক্টেভিয়ান, তাহলে কি ক্লিওপেট্রা আবার নতুন করে জীবন শুরু করতে পারবেন না? দেহ সুষমায়িত ক্লিওপেট্রা এখনো বীরভোগ্যা। ক্লিওপেট্রা বেঁচে থাকতে চান। জীবন ভোগেই তার প্রাণশক্তির পরিচয়। থিরোসাস ক্লিওপেট্রার ঘন ঘন সাক্ষাৎ হতে লাগলো। বহুক্ষণ ধরে তাদের কথাবার্তা চলল। অ্যান্টনির বিষাদ ভরা দৃষ্টি বিদ্বেষে ভরে গেল। রাগে দুঃখে অ্যান্টনি হিস হিস করে উঠলেন। থিরোসাসকে একবার কৌশলে নিজের সামনে নিয়ে এলেন, তারপর তাকে চাবুকের ঘায়ে জর্জরিত করলেন। এরপর থিরোসাসকে অক্টেভিয়ানের কাছে পাঠিয়ে দিলেন। তার সঙ্গে অক্টেভিয়ানকে সম্বোধন করে একটি চিঠি পাঠালেন। নানা কারণে আমার মন বিক্ষিপ্ত, চঞ্চল, তাই তোমার দূতের ঔদ্ধত্য সহ্য করতে পারিনি। তবে তুমি যদি কিছু মনে করে থাকো, তবে হিপ্পারকাস নামে আমার একজন লোক তোমার এখতিয়ারে আছে। তুমি তাকে চাবুক মেরে প্রতিশোধ নিও। শীত কেটে যেতে দুপক্ষের যুদ্ধের দামামা আবার বেজে উঠল। অক্টেভিয়ান নিজে সিরিয়ার পথে যুদ্ধ করলেন। অন্যান্য সেনাপতিরা এগিয়ে গেল আফ্রিকার ভিতর দিয়ে। অক্টেভিয়ান পেলুসিয়ামের কাছে যাওয়া মাত্রই সেলুকাস রাজ্যটি পাকা ফলের মতোই অক্টেভিয়ানের হাতে তুলে দিলেন। একটা বিশ্রী গুজবে অ্যান্টনির মন ভারাক্রান্ত হলো। ক্লিওপেট্রার ইঙ্গিতেই নাকি সেলুকাস এই জঘন্যতম কাজটি করেছেন। ক্লিওপেট্রা কিন্তু অ্যান্টনিকে দেখেই বলে উঠলেন, বেইমান সেলুকাসের স্ত্রী আর সন্তানদের বন্দি করে রেখেছি। ওদের তুমি মেরে ফেলো, কেটে ফেলো, কেউ কিছু বলবে না। সেলুকাসের শাস্তি হোক। অ্যান্টনি শুধু খানিকটা শূন্য দৃষ্টিতে ক্লিওপেট্রার মুখের দিকে তাকিয়ে রইলেন। ওদিকে ক্লিওপেট্রা তার সমস্ত ঐশ্বর্য নিয়ে জমা করলেন আইসিস দেবীর মন্দিরের কাছে নবনির্মিত একটি স্মৃতিস্তম্ভ ও সমাধি ভবনে।
ভবিষ্যৎ ভেবে উচ্চতা, আয়তন ও শিল্প ভাস্কর্যে সকলের আকর্ষণীয় এই স্মৃতিস্তম্ভ ও সমাধি ভবন ক্লিওপেট্রাই তৈরি করিয়েছিলেন। এখন সেটা কাজে লাগলো। সঞ্চিত ধনরাশির চারিদিকে স্তূপীকৃত করে সাজানো হলো দড়ি, বাট ও মশাল জ্বালানোর কাঠ। অক্টেভিয়ানের কানে এই কথা পৌঁছানো মাত্র তিনি পাগলের মতো অস্থির হয়ে উঠলেন। কি সর্বনাশ! সে 7 রাজ্যের ঐশ্বর্যের লোভেই তো অক্টেভিয়ান ক্লিওপেট্রার কাছে বারবার দূত পাঠিয়েছেন, মিষ্টি কথা বার্তা পেশ করেছেন। সেই ক্লিওপেট্রা কি সকল ধনভাণ্ডার দরকার বুঝে আগুন লাগিয়ে দেবার ব্যবস্থা করছেন? এর চাইতে অক্টেভিয়ানের নিজেরই তো আগুনে ঝাঁপ দিতে ইচ্ছে করছে। কি সর্বনাশ! অক্টেভিয়ান খুব দ্রুত আবার দূত পাঠালেন ক্লিওপেট্রার কাছে। অক্টেভিয়ানের বুক ধুকফুক করে উঠল। অত ঐশ্বর্য, অত মণিমুক্ত, অত সোনা রূপো, এগুলো কি ছাড়া যায়? অক্টেভিয়ান দ্রুত গতিতে হিপোড্রামে পৌঁছে যুদ্ধের তাঁবু খাটালেন। এদিকে রোমে ঘন ঘন খবর পাঠাচ্ছেন অক্টেভিয়ান পত্রী এগ্রিপ্পা, শিগগির রোমে চলে এসো। এখানে যা সব কাণ্ড হচ্ছে সে কথা আর বলবার নয়। চারিদিকে ভীষণ গোলমাল, বিশৃঙ্খলা, শিগগির তুমি ওখান থেকে চলে এসো। অক্টেভিয়ান মনে মনে হাসলেন স্ত্রীর কথায়। এগ্রিপ্পা, তুমি মিছে ভয় পাচ্ছ। তোমার স্বামী পাচ্ছে ক্লিওপেট্রাকে নিয়ে নেয়, তবে তুমি যা জানো না আমি তা জানি। ক্লিওপেট্রার রূপ, লাবণ্য, যৌবনে আমার কোনো নজর নেই। আমার দৃষ্টি একমাত্র মিশরের ঐশ্বর্য, ধনরত্নে, ক্ষমতা, এসব কিছু বাদে আমি আর কিছুই দেখছি না। কিছু ভয় নেই, তুমি নিশ্চিন্তে থাকো। এন্টনি হঠাৎ আক্রমণ করলেন অক্টেভিয়ানকে। অক্টেভিয়ানের অশ্বারোহী বাহিনীর ছত্রভঙ্গ হয়ে গেল। আক্রমণের তোড় সামলাতে না পেরে অক্টেভিয়ানের বাকি সৈন্যরা পরিখার ভেতরে ঢুকে পড়ে কোনো রকমে মাথা বাঁচালো। অ্যান্টনি মহাখুশি, এত খুশি যে সঙ্গে সঙ্গে প্রাসাদে ফিরে এলেন। ক্লিওপেট্রার সঙ্গে দেখা করলেন, দেহ মনের আবেগ দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আসলে অনেক পরাজয়, অনেক দুর্বিপাকের পর বলেই এই জয়ে অ্যান্টনি এতখানি উচ্ছ্বসিত হয়েছেন। অক্টেভিয়ান কিন্তু থেমে থাকেনি। এদিকে অক্টেভিয়ানের বিশেষ কোনো ক্ষতিও হয়নি, যেমন অ্যান্টনির বিশেষ কোনো লাভ হয়নি। অক্টেভিয়ান পুনর্দমে সৈন্য সাজাতে লাগলেন। সব কিছু ভেবেচিন্তে অ্যান্টনি একটা প্রস্তাব করে পাঠালেন অক্টেভিয়ানের কাছে। এত সৈন্য অনর্থক ক্ষয় না করে দুজনের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ হোক না কেন? অক্টেভিয়ান ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে উত্তর পাঠালেন, দ্বন্দ্বযুদ্ধ কেন? অ্যান্টনিকে মেরে ফেলার তো আরও অনেক উপায় আছে। সাগরের জলে নৌবহর ধরনের মাটিতে অশ্বারোহী আর পদাতিক বাহিনী। অ্যান্টনি বড় আশায় বারবার তাকিয়ে দেখলেন সৈন্যদের মুখের দিকে। আগামীকাল অরুণোদয়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হবে, সিদ্ধান্ত নেওয়া হলো। অ্যান্টনির চোখের সামনে দিনের আলো কমে এলো। সন্ধ্যা হলো, রাত বাড়ল। শুধু আজকের রাত। কালকে এমন সময় কার ভাগ্যে দেবতার আশীর্বাদ ঝরে পড়বে অ্যান্টনি জানে না। আকাশের গায়ে চাঁদ উঠল, একটি দুটি করে তারা ফুটল। হঠাৎ অ্যান্টনি নীরবতা ভেঙে পরিচারকদের ডাকলেন, আজকের রাতে বিরাট করে খাওয়ার আয়োজন করো। সব চাইতে ভালো খাবার, ভালো রান্না, তার সঙ্গে চাই সব চাইতে ভালো পানীয়, সেরা পানীয় জোগাড় করো। আমি জানি আজকের রাত আর আসবে না, কালকে আর আমি তোমাদের ডাকবো না। অ্যান্টনির কথায় ভীত পরিচারকদের চোখে জল চলে এলো। ভয়ে বিষণ্ণতায় শুধু তাদের মুখ নয়, সমস্ত শহরটাই অন্ধকারে ডুবে রইল। রাত্রির নির্জন আকাশে অ্যান্টনি ক্লিওপেট্রার মিলন হলো। নিরুদ্ধ আবেগে অ্যান্টনি হৃদয়ের দুকুল ভেঙে বেরিয়ে আসতে চাইল। মধ্যরাত্রে হঠাৎ সকলে জেগে উঠল। এত কিসের কোলাহল? এত রাত্রে কারা আয়োজন করেছে নিদ, নৃত্য আর বাদ্যের? একটি উৎসব মুখর আনন্দ মিছিল চলে গেল রাস্তা দিয়ে, চলে গেল শত্রুপক্ষের শিবির পর্যন্ত। তারপরে হঠাৎ যেন সব কিছু কর্পূরের মতো উড়ে গেল। চারিদিকে আবার নীরবতা নেমে এলো। এই বিপদ রাত্রিতে কিসের এ উৎসব? কারা উদ্যোক্তা? কেউ কোনো সঠিক যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেল না। বিজ্ঞজনেরা বললেন, এতদিন ধরে অ্যান্টনিকে শুধু তার সঙ্গী সাথীরা ত্যাগ করেছেন, এবার ত্যাগ করলেন স্বয়ং ব্যাকাস দেবতা। তিনিও যোগ দিয়েছেন শত্রু শিবিরে। ভোর হলো, সূর্যের লাল ছটায় আকাশের গায়ে রঙিন ছবি ফুটে উঠল।
অ্যান্টনি পদাতিক সৈন্যবাহিনী নিয়ে নগরের বাইরে এলেন। কিছুক্ষণের মধ্যে আবিষ্কার করে নিলেন শত্রুপক্ষের একটি উঁচু টিলা। সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলেন জলযুদ্ধের গতিবিধি। আর ওদের রক্ষা নেই। আমার জাহাজগুলো যেভাবে মারমুখী হয়ে ছুটেছে, এদের এক ধাক্কাতেই ও পক্ষ চুরমার হয়ে যাবে। অ্যান্টনি তারিফ করতে লাগলেন তার নৌ সৈনিকদের। কিন্তু একই, অ্যান্টনি বেঁচে আছেন তো? যে জাহাজগুলো তীরের মতো ছুটে গেল অক্টেভিয়ানের নৌবহরকে লক্ষ্য করে, তারা হঠাৎ থেমে গেল কেন? অ্যান্টনির চোখে আবার হতাশার ব্যথা ফুটে উঠল। এবারেও অ্যান্টনি ঠকে গেল। তিনি নীরব নিশ্চল দৃষ্টিতে দেখলেন তারই নৌবহর, তারই অধীনস্থ নৌ সৈনিকেরা অক্টেভিয়ানের নৌবহরের সামনে গিয়ে কেমন স্থির হয়ে গেল। হাতের অস্ত্র নামিয়ে রেখে তারা অক্টেভিয়ানকে সসম্ভ্রমে অভিবাদন জানালো। এত দুঃখ, এত হতাশার মধ্যেও এমন করে গড়ে তোলা অ্যান্টনির নৌবহর সম্পূর্ণভাবে চলে গেল অক্টেভিয়ানের হাতে। অ্যান্টনি ম্লান দৃষ্টি ফেরালেন তার স্থলবাহিনীর দিকে। অ্যান্টনিকে তারা চেনে না, তারা যেন শুধু জানে অক্টেভিয়ানকে। বাকি রইল শুধু পদাতিক বাহিনী। ঝাপসা দৃষ্টিতে অ্যান্টনি তাদের দিকে দৃষ্টি ফেরালেন। না, তারা আর গেল না, তারা যুদ্ধ করল, অ্যান্টনির হয়েই যুদ্ধ করল। কিছুক্ষণের মধ্যে মৃতদেহের স্তূপ পড়ে রইল। ওই কটি লোক তখন ওই অক্টেভিয়ানের বিরাট বাহিনীর সঙ্গে পারে? ক্লিওপেট্রা খবর পেলেন। সর্বপরিত্যক্ত অ্যান্টনি ছুটে আসছেন ক্লিওপেট্রার কাছে। ক্লিওপেট্রা যে এবার অ্যান্টনির কাছ থেকে কোনো মধুর সম্ভাষণ পাবেন না, পাবেন মারাত্মক আঘাত, এই বিষয়ে তিনি নিশ্চিত থাকতে পারেন। জীবনের ওপর যার এত মমতা, জীবন ভোগে এত আসক্তি, সেই ক্লিওপেট্রা এখন অস্থির হয়ে উঠলেন। এখন তিনি কি করবেন? অ্যান্টনি তো বন্য বরাহের মতো ছুটে আসছেন। ক্লিওপেট্রা তাকে প্রতিহত করবেন কোন ক্ষমতায়? অ্যান্টনির জীবনে পরাজয়ের শেষ অধ্যায়টুকু ঘটে গেল। এর পরে আর কিছু করার নেই, সব শেষ। কিন্তু এমনভাবে সব শেষ হলো কি করে? এ যেন আগের থেকে ছবির মতো সাজানো ছিল। বিশ্বাসঘাতকতা করে কারা পরে কে যাবে, কোন দলের পরে কোন দল। অ্যান্টনির মতো লোককে এভাবে অনাথ করে দেওয়া তো সামান্য ব্যাপার নয়। অনেক দিন ধরে অনেক সলা পরামর্শ করলে, অনেক যোগ সাজস করলে তবেই এমনটি হয়। ইতিহাসে এমন নজির বহু আছে। কিন্তু অক্টেভিয়ানকে দেখলাম, আর অ্যান্টনিকে বোকা বানিয়ে তরতর করে এগিয়ে চলে গেলাম। এমন ম্যাজিক ইতিহাসে ঘটে না। ক্লিওপেট্রার আগুনে অ্যান্টনি পুড়েছেন, উম্মাদের মতো তাকে ভালোবেসেছেন। ক্লিওপেট্রার পায়ে নিজের সব কিছু বিকিয়ে দিয়েছেন। শেক্সপিয়ারের অ্যান্টনি ক্রোধে দুঃখে বলে উঠলেন, অল ইজ লস্ট, দিস ফাউল ইজিপশিয়ান হ্যাথ বিট্রেইড মি। সূর্যদেবের দিকে তাকিয়ে অ্যান্টনি বললেন, তোমায় আমায় এই শেষ সাক্ষাৎ দিন দেব, আর কোনোদিন তোমার উদয় যাত্রা দেখব না। ভাগ্যদেবী আর অ্যান্টনির মধ্যে এখনই চিরবিচ্ছেদ। অ্যান্টনি দ্রুত বেগে টিলা থেকে নিচে নেমে আসলেন। কোথায় ক্লিওপেট্রা? আমি প্রতিশোধ চাই, প্রতারণার প্রতিশোধ আমি নেবই। অ্যান্টনি প্রাসাদের দিকে ছুটে চললেন। ক্লিওপেট্রা সব খবর ঠিক মতোই পেলেন। সর্বপরিত্যক্ত অ্যান্টনি ছুটে আসছেন ক্লিওপেট্রার কাছে। ক্লিওপেট্রা যে এবার অ্যান্টনির কাছ থেকে কোনো মধুর সম্ভাষণ পাবেন না, পাবেন মারাত্মক আঘাত, এই বিষয়ে তিনি নিশ্চিন্ত থাকতে পারেন। জীবনের ওপর যার এত মমতা, জীবন ভোগে এত আসক্তি, সেই ক্লিওপেট্রা এখন অস্থির হয়ে উঠলেন। এখন তিনি কি করবেন? অ্যান্টনি যে বন্য বরাহের মতো ছুটে আসছে, ক্লিওপেট্রা তাকে প্রতিহত করবে কোন ক্ষমতায়? তিনি তড়িৎ গতিতে বেরিয়ে পড়লেন প্রাসাদ থেকে, সঙ্গে প্রিয় দুই সখী, চার্মিয়ান আর ইরাস। প্রথম জনের দক্ষতা ছিল নখরঞ্জনে, দ্বিতীয় জনের ক্লিওপেট্রার কেশ রচনায়। ক্লিওপেট্রা আশ্রয় নিলেন যেখানে সমস্ত ঐশ্বর্য গোপনে জমা করে রেখেছিলেন, সেই কীর্তিস্তম্ভে। প্রাসাদে তাকে খুঁজে না পেয়ে অ্যান্টনি এখানেও হানা দেয়। ক্লিওপেট্রা সে আশ্রয় ভবনের সব কয়টা দরজা ভালো করে অলগোল বদ্ধ করে দেন। বাইরের কোনো লোক যেন ভেতরে প্রবেশ করতে না পারে, খুব সাবধান। প্রাণের মায়া অত সহজে ছাড়া যায়?
ক্লিওপেট্রা তাই আর এক কৌশল খেললেন। এক বিশ্বস্ত অনুচরকে ডেকে পাঠালেন, শিগগির চলে যাও ক্ষিপ্ত অ্যান্টনির কাছে। তাকে গিয়ে বলো ক্লিওপেট্রা আত্মহত্যা করেছে, ক্লিওপেট্রা মৃত। তাকে বলো অ্যান্টনি নামটি ছিল আমার মুখের শেষ কথা, নামটি কিন্তু উচ্চারণ করো খুব করুণ স্বরে। অভিনয় কৌশলে মিথ্যাচারে ক্লিওপেট্রার মৃত্যুর আঘাত এড়াতে চাইলেন। অ্যান্টনির কাছে দূত এই সংবাদ অতি নিপুণতার সঙ্গে পরিবেশন করলেন। অনুতাপের কান্নায় অ্যান্টনি ভেঙে পড়লেন। ক্লিওপেট্রা চলে গেছেন, অ্যান্টনি বা কেন থাকবে? দ্য লং ডেজ টেক ইজ ডান। ক্লিওপেট্রার দ্রুত জলজলে দুটি চোখ নিয়ে নীরবে তার অভিনয়ের সীমাহীন সার্থকতা দেখল। অ্যান্টনি তার বিশ্বস্ত পরিচারক ইরাসকে কাছে ডাকলেন। ভীষণ গম্ভীর গলায় তাকে বললেন, ইরাস, তুমি তো আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে যখন প্রয়োজন হবে তুমি আমার জীবনের অবসান ঘটাবে। আজ সেই প্রতিজ্ঞা পালনের দিন, তুমি তোমার কর্তব্য করো। ইরাস অত্যন্ত বাধ্য, অতি অনুগত, না হলে সে সঙ্গে সঙ্গে হাতে তরবারি নিয়ে তৈরি হবে কেন? অ্যান্টনি চোখ বুজে মুহূর্ত গুনতে লাগলেন। কখন নেমে আসে চরম আঘাত। হঠাৎ ইরাস মাটিতে লুটিয়ে পড়ল। তার রক্তাক্ত দেহে প্রাণের চিহ্ন মাত্রও দেখা গেল না। ইরাসের পক্ষে প্রভুকে হত্যা করার চাইতে আত্মহত্যা করাটা অনেক সহজ বলে মনে হয়েছিল। ইরাসের মৃতদেহ দেখে অ্যান্টনির সুন্দর চোখ দুটি জলে ভরে উঠল। কিছুদিন ধরে তো তিনি শুধু অবিশ্বাসের বিষে জর্জরিত ছিলেন। ইরাসের প্রাণদান তাকে দেখালেন পৃথিবীতে শুধু গরলই নয়, অমৃতও আছে। চোখের জল মুছে অ্যান্টনি বললেন, ভালোই করেছো ইরাস, তুমি আমাকে দেখিয়ে গেলে মৃত্যুকে কি করে অভ্যর্থনা জানাতে হয়। অ্যান্টনি আর কিছুই ভাবলেন না, একখানি তীক্ষ্ণ তরবারি গেঁথে দিলেন নিজের পেটে। দুর্ভাগ্য অ্যান্টনির, আঘাত মারাত্মক হলেও তৎক্ষণাৎ মৃত্যুর আরাম তিনি পেলেন না। আঘাত থেকে তীব্র প্রস্রবর্ণের মতো রক্তের ধারা ছুটে গেল। মরণাতীত যন্ত্রণায়, সহনাতীত ব্যথায় তিনি আর্তনাদ করে উঠলেন। পরিচারকেরা ছুটে এলো অ্যান্টনির কাছে। প্রভুর রক্তাক্ত যন্ত্রণায় তাদের চোখ জল এসে গেল। সেবা শুশ্রূষা কিছু দিয়েই কি বাঁচানো যাবে না তাদের ভাগ্যাহত প্রভুকে, বীর মার্ক অ্যান্টনিকে? কিছুটা সময় এভাবে অতিবাহিত হলো। ঘরে এসে ঢুকলেন ডায়োমেডিস, ক্লিওপেট্রার সেক্রেটারি। খানিকক্ষণ মাথা নিচু করে থেকে অ্যান্টনির কাছে গিয়ে তিনি বললেন, আপনাকে নিয়ে যেতে এসেছি। কোথায়? মুমূর্ষ অ্যান্টনি অবাক হয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলেন। ক্লিওপেট্রা যেখানে আছেন সেখানে। তিনি আমাকে এখানে পাঠিয়েছেন আপনাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। মৃত্যুর অন্তহীন যন্ত্রণা, ব্যথা, বেদনা ভুলে গিয়ে অ্যান্টনি চিৎকার করে উঠলেন, ক্লিওপেট্রা, সে বেঁচে আছে? অ্যান্টনিকে বয়ে নেওয়া হলো কীর্তিস্তম্ভের দ্বার প্রান্তে। ভেতরে ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা দরজা খুলবেন না। কি করে খুলবেন? বলা যায় না কে কোথা থেকে ঢুকে পড়বে। ক্লিওপেট্রার অত আদরের, অত আকাঙ্ক্ষা দিয়ে তৈরি প্রাণটুকুর ওপর যদি কারো বিষ দৃষ্টি পড়ে যায়। ক্লিওপেট্রা যে জীবনকে বড় বেশি ভালোবাসেন, মরণে তার বড়ই ভয়। অ্যান্টনি তখন মৃত্যুর দরজায় এসে গেছেন, শুধু ক্লিওপেট্রার দরজাটুকু খোলার অপেক্ষা। ক্লিওপেট্রাকে একবার দেখেই তিনি জীবনের শেষ দরজাটি পার করবেন। অনেক উঁচু টাওয়ার থেকে ক্লিওপেট্রা একগাছা দড়ি ফেলে দিলেন মাটিতে। অ্যান্টনিকে বেঁধে দাও, তাকে ওই পথেই টেনে তোলা হবে। ক্লিওপেট্রা তবুও দরজা খুলবেন না। ক্লিওপেট্রা জীবনকে এতটাই বেশি ভালোবাসেন। ওপরের গবাক্ষে দেখা গেল ক্লিওপেট্রা আর তার প্রিয় দুই সখীকে। তাদেরই সাহায্যে ক্লিওপেট্রা টেনে তুলতে লাগলেন দড়ির ওপর প্রান্তে বাঁধা আহত অন্তিম পথযাত্রী অ্যান্টনিকে। কোন কালের কোনো নিষ্ঠুরতার সঙ্গেই বোধহয় তুলনা হয় না অ্যান্টনিকে তুলে নেবার এই অমানসিক কীর্তির। উপস্থিত যারা ছিল, সজল চোখে যারা এই দৃশ্য দেখেছিল, তারা সকলেই বলেছিল এর চাইতে শোকাবহ, হৃদয়হীন দৃশ্য আর কিছুই হতে পারে না। অ্যান্টনি একটু করে উঠলেন আর ঝলকে ঝলকে রক্ত গড়িয়ে ধরণীর ধুলিকে ভিজিয়ে দিচ্ছে। রক্তের আলপনা এঁকে যাচ্ছে ঘাস আর মাটির বুকে। দড়ির সজোর আকর্ষণে অ্যান্টনি এসে অবশেষে পৌঁছালেন গবাক্ষ প্রান্তে।
ক্লিওপেট্রা তার প্রিয় দুই সখীর সাহায্যে তাকে তুলে নিলেন ঘরের মধ্যে। কেন এমন কাজ করলে অ্যান্টনি? চিৎকার করে বুক চাপড়ে কেঁদে উঠলেন ক্লিওপেট্রা। নিজের শরীরের বস্ত্র ছিঁড়ে ঢেকে দিলেন অ্যান্টনির সর্বশরীর। অ্যান্টনির ক্ষতস্থান থেকে রক্ত নিয়ে নিজের মুখে মাখলেন। চোখে মুখে ফুটে উঠল এক অস্বাভাবিক চেহারা। অ্যান্টনি ক্ষীণকণ্ঠে সান্ত্বনা দিলেন, শোক করো না, আমি তো সারা জীবনই শক্তি সম্পদ সব ভোগ করেছি। এখন আমি পরাজিত। রোমিওর কাছে রোমিও পরাজিত। এতে তো লজ্জার কিছু নেই। অ্যান্টনি হাঁপিয়ে হাঁপিয়ে বললেন, একটু মদ, বড় তেষ্টা পেয়েছে। সুরা পাত্র ধরা হলো অ্যান্টনির মুখের কাছে। শেষ সুরা বিন্দুতে শেষবারের মতো জীবন পাত্র উচ্ছ্বলিত হলো। ধীরে ধীরে অ্যান্টনির চোখের দৃষ্টি আধারে ঢেকে গেল। সামনে বসে থাকা ক্লিওপেট্রার মুখ ঝাপসা হয়ে এলো। পৃথিবীর বাতাসে টান ধরল। অ্যান্টনির মাথাটি একপাশে হেলে গেল। অ্যান্টনির কাব্য শেষ হলো। অক্টেভিয়ান বসেছিলেন। এক সময় একটি লোক হাঁপাতে হাঁপাতে এসে ঘরে ঢুকল। তার হাতে একখানা রক্তরঞ্জিত তরবারি। আমার নাম ডার্কিটিয়াস। এতদিন মহামান্যবর অ্যান্টনির শরীর রক্ষী ছিলাম। মার্ক অ্যান্টনি আত্মহত্যা করেছেন। এই তরবারির আঘাতেই তার মৃত্যু হয়েছে। অক্টেভিয়ান বজ্রাহতের মতো খানিকটা বসে রইলেন। মার্ক অ্যান্টনি আত্মহত্যা করেছেন শুধুমাত্র আত্মসম্মান রক্ষা করতে, আত্মমর্যাদা? অক্টেভিয়ান ধীরে ধীরে উঠে চলে গেলেন অন্তঃপুরে, নিজের ঘরে। চোখে দুফোঁটা জল জমেছিল বইকি। রোমিও শাসনতন্ত্রের অন্যতম নায়ক, আত্মীয়, কত ঘটনার সঙ্গী, কত বাহিনীর সাক্ষী। রোমিও বীর, মার্ক অ্যান্টনি আত্মহত্যা করে পরাজয়ের গ্লানি থেকে নিজেকে মুক্ত করেছেন। কিন্তু শোক করার তো বেশি সময় নেই অক্টেভিয়ানের। তিনি তো ঘরে বসে থাকতে পারেন না। অক্টেভিয়ান ব্যস্ত হয়ে উঠলেন। যত তাড়াতাড়ি সম্ভব একজন কাউকে পাঠাতে হবে ক্লিওপেট্রার কাছে। অ্যান্টনির মৃত্যুতে ক্লিওপেট্রা কী করে বসবেন বলা যায় না। মিশরের ভাণ্ডারে আছে 7 রাজার ধন। অক্টেভিয়ানের সমস্ত মনের টান তো ওই দিকেই। ওই ঐশ্বর্যের লোভী এত দূর এগিয়ে আসা, এতদিন অপেক্ষা করা, আরও কত কি। আর একটা জিনিস বাকি আছে। অক্টেভিয়ানের মুখে কুটিল হাসি খেলে যায়। নিজের মনেই মাথা নাড়েন। ক্লিওপেট্রা, মিশর রানী ক্লিওপেট্রা। অক্টেভিয়ান ভেবেই পান না জুলিয়াস সিজার ও অ্যান্টনির মতো লোক নিজেদের স্বার্থকে সমাধি দিয়ে নিজেদের সর্বনাশ করে কি করে একজন মেয়ে মানুষকে ভালোবাসেন। পুরুষ মানুষের জীবনে মেয়ে মানুষ আসবে বই কি। রাজা রাজরাদের জীবনে একটা কেন, 1000টা মেয়ে হল্লা বয়ে যায়, ক্ষতি নেই। কিন্তু তাই বলে রাজ্যপাট তুলে দিয়ে ভালোবাসার পাগলামি করা, বোকামির একটা সীমা আছে তো। এই তো অক্টেভিয়ান নিজে, তার জীবনে কি কম নারী আছে? উনি কি মাঝে মধ্যে গা ঢাকা দেন না? কিন্তু কখন? সব দিক সামলে নিয়ে নিজের স্বার্থটি সম্পূর্ণ বজায় রেখে তারপর। এত বড় বীর অ্যান্টনি দুর্বুদ্ধি হলো, তাই তো এইভাবে জীবনটা গেল। কাজের কাজ কিছু করলেন না, কেবল ক্লিওপেট্রা আর ক্লিওপেট্রা। এহেন ক্লিওপেট্রাকে যদি একবার রোমের রাজপথে, থাক সে কথা পরে, আগে তো এদিককার ব্যবস্থাটা করা যাক, তারপর রোম, তারপর কাকে কি করবেন সেই ব্যবস্থা। অক্টেভিয়ান চিন্তা করে সময় নষ্ট করলেন না। অনুচর প্রকিউলাসকে ডেকে পাঠালেন। শিগগির চলে যাও, ক্লিওপেট্রাকে আগলে রাখো। আমাদের পক্ষে তার বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। শিগগির যাও, আর দেরি করো না। প্রকিউলাস ছুটে গেলেন ক্লিওপেট্রার মনুমেন্টের দরজায়। ক্লিওপেট্রা জানতেন তার বুদ্ধির চাতুরি দিয়ে আগে থেকেই এবার আসবেন অক্টেভিয়ান সিজার। প্রথমে অনুচর পাঠাবেন, তারপর নিজে আসবেন। ঠিক তাই হলো। প্রকিউলাস দরজায় করাঘাত করা মাত্রই ক্লিওপেট্রার মন স্থির করলেন। বন্ধ দরজা কিছুতেই খোলা যাবে না। বাইরে দাঁড়িয়ে থাকুক প্রকিউলাস। দরজার দিকে এগিয়ে গেলেন ক্লিওপেট্রা। কথা শুনতে তো কোনো অসুবিধে নেই। অ্যান্টনি মৃত, তিনি পরাজিত, অক্টেভিয়ান বিজয়ী। তিনি এখন যে কোনো শাস্তিদানে পরাজিত রানীকে লাঞ্ছিত করতে পারেন। তবুও যতক্ষণ সম্ভব ক্লিওপেট্রা তার মান বাঁচাবেন। দরজার বাইরে দাঁড়িয়েই প্রকিউলাস বললেন, আপনার কোনো ভয় নেই, আপনি হতাশ হবেন না। অক্টেভিয়ান সিজার কখনোই আপনার অবিশ্বাস অসম্মানের কারণ হবেন না।
ভেতর থেকে ক্লিওপেট্রা উত্তর দিলেন, আর কিছু না, শুধু আমার সন্তানরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়, তারা যেন তাদের রাজ্য লাভে সমর্থ হয়। প্রকিউলাস আর একবার বললেন, আপনার কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। প্রকিউলাস বেশ টেনে টেনেই কথাগুলো বলতে লাগলেন, আর তারই সঙ্গে মনুমেন্টের চারিদিকটা বেশ ভালো করে দেখে নিলেন। দরজা বন্ধ থাক, কিছু আসে যায় না, ওপরে জানালা তো আছে, ওই যথেষ্ট। প্রকিউলাস অক্টেভিয়ানের কাছে ফিরে এলেন, আবার এলেন, তবে এবার একা নয়, আরও কয়েকজন সাথে আছে। তার মধ্যে যিনি প্রধান তার নাম গেলাস। ক্লিওপেট্রার দরজায় আবার করাঘাত পড়ল। অর্গলবদ্ধ দরজার পেছনে এসে দাঁড়ালেন ক্লিওপেট্রা। এবার গেলাসের সঙ্গে কথাবার্তা। গেলাস অত্যন্ত চমৎকার বাচন ভঙ্গিতে তার সঙ্গে কথা বলতে লাগলো। এর মধ্যেই হঠাৎ ভূমিকম্পের মতো মাটি কেঁপে উঠল। একজন পরিচারিকার চিৎকারে ক্লিওপেট্রা চমকে উঠলেন। হাই ক্লিওপেট্রা, আপনি বন্দী! বিদ্যুৎ বেগে ক্লিওপেট্রা ফিরে তাকালেন। ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন প্রকিউলাস আর তার দুটি পরিচারক। গেলাস যখন ক্লিওপেট্রাকে কথায় ব্যস্ত রেখেছিলেন, তখনই প্রকিউলাস আর দুজনকে নিয়ে ভেতরে ঢুকে পড়েন। আগে থেকেই লক্ষ্য করে গিয়েছিলেন যে গবাক্ষ কক্ষটি যে পথে তুলে নেওয়া হয়েছিল মার্ক অ্যান্টনিকে। একটা মইয়ের সাহায্যে ওখান থেকে ভেতরে যেতে প্রকিউলাস আর তার সঙ্গীদের কোনোই অসুবিধে হয়নি। তাই প্রকিউলাসকে দেখা মাত্র ক্লিওপেট্রা বস্ত্রের ভেতরে লুকোনো একটি ছোরা বার করে আত্মহত্যার জন্য উদ্বুদ্ধ হলেন। বন্দী হবার অপমান অপেক্ষা নিজের হাতে নিজেই মৃত্যুবরণ করার যে সম্মান, সেই বিষয়ে ক্লিওপেট্রা যথেষ্টই সচেতন ছিলেন। কিন্তু ক্লিওপেট্রা তার কাজে সফল হতে পারলেন না। প্রকিউলাস হাত ধরে ফেললেন। তারপর ক্লিওপেট্রাকে ধিক্কার দিয়ে বললেন, আপনি শুধু শুধু নিজের উপর অন্যায় করবেন না। দয়ালু অক্টেভিয়ান ও তার মহত্বকে আপনি সমস্ত জগতের কাছে হেয় প্রতিপন্ন করতে যাচ্ছিলেন। প্রকিউলাস পরিধেয় বস্ত্রাদি অনুসন্ধান করে দেখলেন আর কোনো মরণ বস্তু আছে কিনা। এই ঘটনার পরে অক্টেভিয়ান ইউফ্রোডাইটিস নামে একজন বিশ্বস্ত কর্মচারীকে ক্লিওপেট্রার কাছে পাঠালেন। ইউফ্রোডাইটিসের প্রথম কর্তব্য ছিল ক্লিওপেট্রার সঙ্গে অতি সম্মান ও শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করা এবং অতি শিষ্টাচার ও ভদ্রতার সঙ্গে কথাবার্তা বলা, আর এরই ফাঁকে তীক্ষ্ণতম দৃষ্টি রাখা ক্লিওপেট্রা যেন কোনো মতেই নিজের হাতে নিজের জীবন শেষ না করেন। ক্লিওপেট্রাকে বাঁচিয়ে রাখতেই হবে, নইলে অক্টেভিয়ানের শেষ ইচ্ছে কেমন করে পূরণ হয়। নইলে অক্টেভিয়ান রাজপথে কি করে দেখাবেন তার বিজয়ে মিছিলের সর্বশ্রেষ্ঠ অহংকার। মনুমেন্ট ঘিরে কঠিন প্রহরা বসল। এতদিন অক্টেভিয়ান আলেকজান্দ্রিয়ার বাইরে একটি শিবিরে বাস করছিলেন। এমন সব কিছুর ব্যবস্থা করে অক্টেভিয়ান আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করলেন। পাশে এরিয়াস, আলেকজান্দ্রিয়ার প্রসিদ্ধ দার্শনিক, অক্টেভিয়ানের অত্যন্ত অনুগত ও প্রিয় বন্ধু। তার একখানি হাত নিজের হাতের মধ্যে নিয়ে অক্টেভিয়ান ও এরিয়াস ঘন সন্নিবিশিষ্ট হয়ে আলেকজান্দ্রিয়ার রাজপথ দিয়ে চলতে লাগলেন। শহরবাসীরা সকলে দেখুক অক্টেভিয়ান কত মহৎ, কত হৃদয়বান। বিজয়ী হয়েও সকলের শ্রদ্ধেয় ব্যক্তিকে তিনি কখনো অসম্মান করেননি। অক্টেভিয়ান শহরের ময়দানে এসে উপস্থিত হলেন। সেখানে আগে থেকেই একটি উঁচু মঞ্চ তৈরি করা ছিল। অক্টেভিয়ান সেই মঞ্চের উপরে উঠে দাঁড়ালেন। চারিদিকে আলেকজান্দ্রিয়ার ভীত বিবর্ণ জনতা অক্টেভিয়ানের পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। একটু দয়া, প্রাণটা যেন রক্ষা পায়। ক্লিওপেট্রা ইতিমধ্যে আরও অস্থির হয়ে উঠলেন। অস্থির হয়েছিলেন তার সন্তানদের জন্য। বড় ছেলে সিজারিয়ানকে বাঁচিয়ে রাখবার জন্য তাকে অনেক দূরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। সিজারিয়ানের গৃহশিক্ষক ছিলেন রোডন। প্রচুর টাকা দিয়ে ক্লিওপেট্রা রোডনকে অনুরোধ করলেন তিনি যেন অতি সত্বর সিজারিয়ানকে নিয়ে ইথিওপিয়ার ভেতর দিয়ে ভারতবর্ষের দিকে চলে যান। বড় ছেলে সিজারিয়ানের জন্য যেন একটু বেশি ভাবনা হয়। কোথায় মা আর ছেলে একসঙ্গে রাজত্ব করবেন তা নয়, কোথা থেকে কি হয়ে গেল এসব। রোডন যথাসময়ে সিজারিয়ানকে নিয়ে বেরিয়ে পড়লেন। তারপরেই তাকে ভুলিয়ে ভালিয়ে অন্য পথ ধরে সোজা উপস্থিত হলেন অক্টেভিয়ানের দরবারে। আর কিছু না হোক, একটা পুরস্কার তো পাওয়া যাবে। বন্ধু এরিয়াসকে অক্টেভিয়ান জিজ্ঞেস করলেন,
সিজারিয়ান সম্বন্ধে কোন নীতি গ্রহণ করলে সবচাইতে ভালো হয়? এরিয়াস ভাবতে লাগলেন। মহাকবি হোমার বলেছিলেন, টু মেনি লিডার্স আর নট ওয়েল। তারই অনুকরণে একটু পরিবর্তন করে এরিয়াস বললেন, টু মেনি সিজার্স আর নট ওয়েল। ধুরন্ধর রাজনীতিক অক্টেভিয়ান বন্ধুর ইঙ্গিত বুঝতে পারলেন। তার পরামর্শকেই চূড়ান্ত সিদ্ধান্ত করলেন। ঠিক আছে, তাই হবে, তবে এখন নয়, আর কিছুদিন পরে। আগে ক্লিওপেট্রার ব্যবস্থা, তারপর। অক্টেভিয়ান মৃত অ্যান্টনির প্রতি কোনো অসম্মান দেখাননি। ক্লিওপেট্রার ইচ্ছে অনুযায়ী মিশরের রাজকীয় সমাধিস্থানে রাজার মতোই অ্যান্টনিকে সমাহিত করা হয়েছিল। কিছুদিন পরে একটা খবর শুনে অক্টেভিয়ান ক্লিওপেট্রা সম্বন্ধে গভীর সন্দেহপরায়ণ হয়ে উঠলেন। নিজেকে শাণিত আঘাত দিয়ে ক্লিওপেট্রা একবার নিজের জীবনের অবসান চেয়েছিলেন। প্রকিউলাসের তড়িৎ চেষ্টায় সেই ইচ্ছা পূরণ হয়নি। শোনা গেল এবার নাকি রানী ক্লিওপেট্রা খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছেন। অজুহাত, শরীরে সামান্য তাপ বৃদ্ধি, তারপরে জ্বর। অক্টেভিয়ান ঠিকই বুঝেছিলেন। ক্লিওপেট্রা তার গৃহ চিকিৎসক অলিম্পিয়াসের কাছে অনাহারে তিলে তিলে আত্মহত্যা করার ইচ্ছাটা খুলেই বলেছিলেন। এ ব্যাপারে তার সাহায্য ভিক্ষা করেছিলেন। অক্টেভিয়ান কড়া আদেশ দিলেন, ক্লিওপেট্রা যদি সত্যিই তার সন্তানদের মঙ্গল চান, তবে তিনি যেন না খাওয়ার অভিপ্রায়টি ত্যাগ করেন। ক্লিওপেট্রা সন্তানদের মুখের দিকে তাকিয়ে আবার স্বাভাবিক হলেন। ক্লিওপেট্রার কাছে খবর এলো, অক্টেভিয়ান ক্লিওপেট্রার সাক্ষাৎ প্রাপ্তি। ক্লিওপেট্রা অনেকক্ষণ নিশ্চল হয়ে বসে রইলেন। তারপর ভাবতে লাগলেন, কত বয়স হলো তার? প্রায় 40। কিন্তু তবুও কি তিনি তার দেহ সম্পদে এতটুকু হারিয়েছেন? লাস্যময়ী দীপ্তি রানী ক্লিওপেট্রা কি একবার জাতিস্বর হয়ে স্মরণ করবেন সিডনাস নদীর বক্ষে বয়ে যাওয়া ময়ূরপঙ্খীর কথা? তারও আগে মহানায়কের সামনে ভেনাসের আত্মপ্রকাশের দুঃসাহসিকতা? মন্দ কি? জীবনের খেলায় তো ক্লিওপেট্রা কখনো ক্লান্ত হননি। জীবনকে তিনি চিরকাল আঁকড়ে ধরে রাখতে চেয়েছেন। তার মতো এমন জীবন প্রেমিক কে আছে? ক্লিওপেট্রা আবার নতুন করে তৈরি হলেন। জুলিয়াস সিজার চলে গেছেন, মার্ক অ্যান্টনিও চলে গেছেন। এবার এসেছেন বয়সে অনেক ছোট যুবক বীর অক্টেভিয়ান সিজার। ক্লিওপেট্রা প্রস্তুত হলেন। এবারের প্রস্তুতি একটু অন্যরকম। এবারের প্রস্তুতিতে প্রথমবারের অনস্বাদিত চমক নেই, দ্বিতীয়বারের ঐশ্বর্যের জৌলস নেই। এবার আছে শুধু নতি শিকারের নম্রতা, সব হারানোর দীনতা, অগৌরবের ম্লানতা। অক্টেভিয়ান আসার সময় হলো। ক্লিওপেট্রা মনস্থির করলেন, মন স্থির করে ঠিক হয়ে বসলেন। সামান্য খড়ের বিছানা, বিশ্বস্ত কেশপাশ, আয়ত চক্ষে ম্লান ছায়া। সমস্ত দেহে একটি মাত্র বস্ত্র, শিশিরে জলকণার মতো স্বচ্ছ, মাকড়সার জালের মতো সূক্ষ্ম। অক্টেভিয়ান নির্দিষ্ট মুহূর্তে ঘরে ঢুকলেন। ক্লিওপেট্রা ছুটে গেলেন তার কাছে, পায়ের ওপর লুটিয়ে পড়লেন। অক্টেভিয়ান তাড়াতাড়ি ক্লিওপেট্রাকে হাত ধরে ওঠালেন, তাকে বসতে বললেন তার নিজের পাশে। ক্লিওপেট্রা বললেন, আমাকে ক্ষমা করুন অক্টেভিয়ান সিজার, আমি নিজের থেকে আপনাকে কোনো অপমান করিনি। যা কিছু করেছি সব অ্যান্টনির ভয়ে বাধ্য হয়ে। আপনার বিরোধিতা করার কোনোদিন ইচ্ছাই আমার ছিল না। অক্টেভিয়ান অতি শান্ত ও ভদ্রভাবে ক্লিওপেট্রার কথা শুনলেন। শিষ্টাচার বজায় রেখে মৃদু কণ্ঠে তার প্রতিবাদও করলেন। ক্লিওপেট্রা নিজের পক্ষে আর কোনো যুক্তি খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত কেবল প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন। অক্টেভিয়ান যেন তাকে বাঁচিয়ে রাখেন। ক্লিওপেট্রার দেহে আবরণের শুধু একটি আভাস, দেহ লাবণের প্রতিটি সম্পদ স্পষ্ট দৃশ্যমান। কিন্তু অক্টেভিয়ান তো আবেশে বিভোর হচ্ছেন না, সর্পিনীর কটাক্ষে মাথা নিচু করছেন না। কি চান তিনি ক্লিওপেট্রার কাছে? ক্লিওপেট্রা একটু চিন্তা করে দেখলেন, তারপর অক্টেভিয়ানের হাতে তুলে দিলেন তার ধন ঐশ্বর্যের দীর্ঘ তালিকা। এই ঐশ্বর্যকেই অক্টেভিয়ান ভালোবাসেন, তাকেই চান। ঐশ্বর্য বিনা তার কোনো কিছুতে আসক্তি নেই। অক্টেভিয়ান সিজারই। তিনি জুলিয়াস সিজার নন, মার্ক অ্যান্টনি তো ননই। অক্টেভিয়ান মহা উৎসাহে পরম আগ্রহে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখতে লাগলেন তালিকাটি। কাছেই দাঁড়িয়েছিলেন সেলুকাস, ক্লিওপেট্রার অন্যতম ভৃত্য। সেলুকাস অনেকক্ষণ ধরে তালিকাটির দিকে উকিঝুঁকি মেরে দেখছিল। দেখতে দেখতে সেলুকাসের চোখ দুটি চকচক করে উঠল।
এটাতে কিন্তু কর্ত্রী ঠাকুরন সব লেখেননি, অনেক বাদ দিয়েছেন। ওনার কাছে আরো অনেক কিছু লুকোনো আছে। কি সাংঘাতিক অবস্থার বেগতিকে দেখে আজ ক্লিওপেট্রার এই কি দুর্দশা। পায়ের তলার চাকর, চিরকাল তো লাঠি ঝাঁটা খেয়ে মানুষ, তার এতদূর স্পর্ধা, মনিবের অপরাধ দেখায়। ক্লিওপেট্রা অসহ্য ক্রোধে ছুটে গেলেন, সেলিউকাসের মুখে নির্দয়ভাবে প্রহার করতে লাগলেন। অক্টেভিয়ান এই দৃশ্যে শুধু একটু মুখ টিপে হাসলেন। তারপর ক্লিওপেট্রার হাত থেকে সেলিউকাসকে নিরস্ত করলেন। লজ্জায় অপমানে ক্লিওপেট্রা কেঁদে ফেললেন। বললেন, আপনি বিশ্বাস করুন, আমার নিজের জন্য সেগুলো রাখিনি। আপনাকে সামান্য উপহার দিয়ে যদি আপনার কৃপা লাভ করতে পারি, তার জন্যই সামান্য জিনিস আমার কাছে রেখে দিয়েছি। অক্টেভিয়ান ক্লিওপেট্রাকে নানা কথায় সান্ত্বনা দিলেন, বললেন তার কোনো ভয় নেই। এতদিন তিনি যে সম্মান পেয়ে এসেছেন, এখন থেকে তার চাইতেও বেশি সম্মান তিনি পাবেন। অক্টেভিয়ান নিশ্চিত হলেন, বুঝতে পারলেন আপাতত ক্লিওপেট্রার আর মৃত্যুবরণ করার ইচ্ছে নেই। অক্টেভিয়ান সম্বন্ধে তার সকল ভীতি দূর হয়ে বরঞ্চ ভালো ধারণাই রয়েছে। অক্টেভিয়ানের সঙ্গী দলের মধ্যে একজন অল্প বয়সের পদস্থ কর্মচারী ছিলেন। তার নাম কর্নেলিয়াস ডোলাবেলা। ডোলাবেলাকে কয়েকবার ক্লিওপেট্রার কাছে আসা যাওয়া করতে হয়েছে। ক্লিওপেট্রা তার অভিজ্ঞ চতুর দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিল ডোলাবেলা তার প্রতি প্রচুর আসক্ত। ক্লিওপেট্রার প্রায় 40 বছরের জীবন শক্তিতে সে আকৃষ্ট। ক্লিওপেট্রা ডোলাবেলার এই প্রেমিক স্বভাবের সম্পূর্ণ সুযোগ নিলেন। অক্টেভিয়ানের শিবিরে তার সম্বন্ধে কি আলোচনা হয়, ক্লিওপেট্রা সম্বন্ধে অক্টেভিয়ানের ভবিষ্যৎ কর্মসূচি কি, এই সব কিছু গোপন সংবাদ সরবরাহের জন্য ডোলাবেলাকে ক্লিওপেট্রার গুপ্তচরের কাজে লাগালেন। ডোলাবেলা অনেক খবরই অত্যন্ত আনুগত্যের সঙ্গে ক্লিওপেট্রাকে দিয়ে যেতে লাগলেন। আর এরই মধ্যে সেই খবরটি এলো। ডোলাবেলা থেমে থেমে ক্লিওপেট্রাকে খবরটি দিলেন। ক্লিওপেট্রার সমস্ত শরীর বেতের পাতার মতো একবার শিরশির করে কেঁপে উঠল। তারপরে তিনি একেবারে শান্ত হয়ে গেলেন। এই তো তিনি জানতেন, তিনি যেদিন থেকে অক্টেভিয়ানের নজরবন্দি হলেন সেদিন থেকেই জানতেন। ডোলাবেলা খবর দিলেন, অক্টেভিয়ান সিরিয়া থেকে শিগগির রোমে ফিরে যাচ্ছেন। ক্লিওপেট্রা ও তার সন্তানদের দিন তিনেকের মধ্যেই সেখানে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। তারপর এ হবেই। অক্টেভিয়ান তাই ক্লিওপেট্রাকে এত সান্ত্বনা দিয়ে এত মিষ্টি মধুর কথা বলে ভুলিয়ে রেখেছেন। ক্লিওপেট্রার চোখের উপর ভেসে উঠল আগের দিনের একটি দৃশ্য। রোম। রোমের রাজপথে বিজয় মিছিল, বিজয়ী জুলিয়াস সিজার। প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে সিজার প্রেয়সী গরবিনী ক্লিওপেট্রা তার সদ্য ফোটা ফুলের মতো পেলব মুখখানা ঝুঁকিয়ে দেখছিলেন। প্রশস্ত রাজপথের দুপাশের জনতা, প্রচণ্ড ভিড়, কোলাহলকে ছাপিয়ে বাদ্যধ্বনি, তারই সঙ্গে সারি দিয়ে চলমান রথের চাকার শব্দ। রথের চাকার পেছনে বেঁধে দেওয়া হয়েছে পরাজিত রাজা, রানী, রাজপুত্র ও রাজকন্যাদের। তাদের লাঞ্ছিত মুখ, ছিন্ন বেশ, আহত দেহ, তাদের মৃত পশুর মতো টেনে ছিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। উল্লাসে চারিদিকে আকাশ কেঁপে কেঁপে উঠছে। ক্লিওপেট্রা আরো ঝুঁকে দেখতে লাগলেন। ক্লিওপেট্রার শ্বাস বন্ধ হয়ে গেল এক পলকের জন্য। তার মুখ রক্তশূন্য বিবর্ণ হয়ে উঠল। একটি মেয়ে, তখনও তার কৈশোর কাটেনি, রথের চাকার সঙ্গে আবদ্ধ হয়ে সেও স্থলিত পদে চলেছে। ছোট বোন অর্সিনো। আলেকজান্দ্রিয়ায় ক্লিওপেট্রার বিরোধী দলে যোগদান করার এই শাস্তি। প্রায় নগ্ন দেহে, নিখুঁত সৌন্দর্যের বন্যা, ত্রুটিহীন উপাচারে প্রতি অঙ্গে নারীত্বের পূর্ণ বিকাশ। ধুলায় লুণ্ঠিত ও ধর্ষিত অর্সিনোকে দেখে জনতার সে কি পৈশাচিক উল্লাস। ক্লিওপেট্রা ঝাপসা চোখে অর্সিনোর ক্লান্ত লাঞ্ছিত মূর্তি বারবার ভেসে উঠতে লাগলো। ক্লিওপেট্রার শির দ্বারা বেয়ে যেন একটি বরফ গলা জলের স্রোত নেমে গেল। রোমের রাজপথে আবার বিজয় মিছিলের প্রস্তুতি চলছে। জুলিয়াস সিজার নন, এবারকার বিজয়ী অক্টেভিয়ান সিজার। রথের চাকার সঙ্গে জুড়ে দেওয়া হবে প্রায় নগ্ন কাকে? অর্সিনোর প্রেতাত্মা কি এতদিন পরে প্রতিশোধ নিতে এসেছে? তাই অক্টেভিয়ান সিজার রোমে ফিরে মহাগর্বে সবাইকে দেখাবেন, ওই দেখো
জুলিয়াস সিজার একদিন যাকে বুকে করে রেখেছিলেন, মার্ক অ্যান্টনি যাকে মাথায় বসিয়েছিলেন, তাকে কোথায় টেনে নামিয়েছি দেখো। মিশরের রানী ক্লিওপেট্রা, রূপসী ক্লিওপেট্রা, ওই যে রথের চাকার সাথে বন্দী। ক্লিওপেট্রা চিৎকার করে উঠলেন। চার্মিয়ন ইউরাস ছুটে এলো, দেখল ক্লিওপেট্রা অতি শান্ত সম্মোহিত হয়ে বসে আছেন। ক্লিওপেট্রার মুখ ভাবলেশহীন স্থির। ক্লিওপেট্রা অক্টেভিয়ানের কাছে বিনীত অনুমতি চেয়ে পাঠালেন রোমে যাওয়ার আগে একবার অ্যান্টনির সমাধিস্থানে শেষ প্রণাম জানিয়ে আসবেন। অক্টেভিয়ান কোনো আপত্তি করলেন না। দুই প্রিয় সঙ্গিনীকে সঙ্গে নিয়ে ক্লিওপেট্রা অ্যান্টনির সমাধিস্থানে গেলেন। সমাধির ওপরে মাথা রেখে ক্লিওপেট্রা সেদিন বড় কান্না কাঁদলেন। তাকে স্বদেশভূমি স্বরাজ্য ছেড়ে চলে যেতে হবে। বিগত জীবনের সব সুখস্মৃতি তাকে ভুলতে হবে। ভুলে যেতে হবে তার রানীর মহিমা, রানীর সম্মান। সেই দিন অ্যান্টনির সমাধিতে কান্নার জলে কি ক্লিওপেট্রার কোনো অনুতাপ, কোনো অপরাধের যন্ত্রণা মিশেছিল? তার কি মনে পড়েছিল অক্টিয়ামের জলযুদ্ধে শুধু তারই জন্য অ্যান্টনির পরাজয় বরণের কথা? তারও আগে যথাসময় যুদ্ধক্ষেত্রে থেকে তার চলে না আসা অ্যান্টনির নানা অসুবিধের কথা? প্রধানত তারই জন্য অ্যান্টনিকে সংকট মুহূর্তে একে একে বন্ধু সেনাপতিদের ত্যাগ করে চলে যাওয়া? ক্লিওপেট্রার কি আরও কোনো কথা মনে পড়েছিল? তারই জন্য অ্যান্টনির হাতে অক্টেভিয়ার লাঞ্ছনা, অপমান, রোমের শাসনতন্ত্রে অ্যান্টনির সমস্ত ক্ষমতা প্রভাব নষ্ট হয়ে যাওয়া, বীর অ্যান্টনির মারাত্মক অধপতন, রূপান্তর ঘটা, এ সব কিছুর মূলেই তো ক্লিওপেট্রা। অ্যান্টনিকে ক্লিওপেট্রা নিজের স্বার্থ পূরণের কাজে লাগিয়েছেন, আর অ্যান্টনি প্রতিদানে তাকে পাগলের মতো ভালোবেসেছে। ভালোবেসেই নিজের দেহে আঘাত করেছেন। ক্লিওপেট্রার মিথ্যা সংবাদে বিশ্বাস করেছেন। ক্লিওপেট্রা কাঁদলেন। আমার প্রিয় অ্যান্টনি, আজ আর আমি মিশরের রানী নই, টলেমি বংশের সেই ক্লিওপেট্রাও নই। আমি এখন বন্দী। তোমার কাছে আমি শেষ বিদায় নিতে এসেছি। রোমের বিজয় মিছিলে আমাকে রথের চাকার সঙ্গে বেঁধে নিয়ে যাবে। আমাকে দেখানো হবে অক্টেভিয়ানের বিজয় প্রতীক হিসেবে। যখন তুমি ছিলে তখন আমাদের কেউ বিচ্ছিন্ন করতে পারেনি। এখন মৃত্যু এসে বিচ্ছেদের ভয় দেখাচ্ছে। তুমি রোমীয়, তোমার সমাধি হয়েছে মিশরে। আমি মিশরীয়, আমার সমাধি হবে রোমে। ঊর্ধ্বের দেবতারা আমাদের প্রতারিত করেছে। নিম্নের দেবতারা, যাদের সঙ্গে তুমি এখন আছো, তারা যদি আমাদের অনুগ্রহ করতে বিমুখ না হন, তাহলে তুমি তোমার স্ত্রীকে ত্যাগ করো না। তাহলে তুমি দেখো, আমাকে নিয়ে বিজয় মিছিলের গৌরব বাড়িয়ে যেন তোমাকে না অগৌরবের ধিক্কার সহ্য করতে হয়। আমাকে তুমি এখানে লুকিয়ে রেখে দাও। তোমার সঙ্গে আমাকে সমাধিস্থ করো। ক্লিওপেট্রার চোখের জলে সেদিন ছিল দুঃখ, বেদনা আর অ্যান্টনির প্রতি পরম বিশ্বস্ত, নিঃস্বার্থ, আন্তরিক প্রেমের প্রকাশ। ক্লিওপেট্রা ফুল দিয়ে অ্যান্টনির সমাধি সাজালেন, ওষ্ঠ দিয়ে তাকে স্পর্শ করলেন। তারপর যে প্রহরীর অধীনে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, সেভাবেই তিনি আবার ফিরে এলেন। অ্যান্টনির সমাধিস্থল থেকে ফিরে ক্লিওপেট্রা দেহ মন শীতল করে স্নান করলেন। অতি তৃপ্তির সঙ্গে নানা উপাচারে আহার করলেন। সবাই বিস্মিত হয়ে দেখল ক্লিওপেট্রা আবার ফিরে গেছেন তার পূর্ব জীবনের বিলাসে, পূর্ব জীবনের কর্মসূচিতে। সব দুঃখ বেদনা কেটে গিয়ে ক্লিওপেট্রা যেন আবার স্বাভাবিক হয়েছেন, সহজ হয়েছেন। ক্লিওপেট্রা বিশ্বাস করছেন। এমন সময় একটি লোক একটা ঝুড়ি হাতে এসে দাঁড়ালো ক্লিওপেট্রার দরজায়। দরজায় করা পাহারা। কি আছে ওই ঝুড়িতে? প্রহরীদের প্রশ্নের উত্তরে লোকটি ঝুড়ির মুখে চাপা দেওয়া পাতার আবরণ সরিয়ে দিল। দেখা গেল শুধু ডুমুর ফল, আর কিছু নয়। বাহ, ডুমুরগুলো তো বেশ। প্রহরীদের প্রশংসায় লোকটি যেন একটু তীর্যকভাবে হাসল। তারপর চোখ টিপে বলল, তা ভালো লাগলে 2-4টা তুলে নাও না। প্রহরীরা মাথা নাড়তে লাগলে লোকটি ভেতরে চলে গেল। ডুমুরের ঝুড়িতে কী বা দেখবার আছে? বিনা বাধায় লোকটি সোজা গিয়ে দাঁড়ালো ক্লিওপেট্রার সামনে। ক্লিওপেট্রা একবার ঝুড়িটার দিকে শূন্য দৃষ্টিতে তাকালেন। অন্তঃস্থলের কোথায় যেন একটু মোচড় দিয়ে উঠল।
জীবনকে ক্লিওপেট্রা বড় ভালোবাসতেন। জীবন বড় সুন্দর, কিন্তু আর দেরি নয়, সময় যে বয়ে যায়। ক্লিওপেট্রা দৃঢ়তার সঙ্গে হাত বাড়িয়ে ঝুড়িটা নিলেন। লোকটি চলে গেল। ক্লিওপেট্রা এরপর একখানা চিঠি লিখলেন। চিঠিখানার বন্ধ মুখে মিশরের রানীর শিলমোহর দিয়ে পাঠিয়ে দিলেন অক্টেভিয়ানের কাছে। বাইরের খোলা আকাশের দিকে একবার তাকালেন। আকাশ কত নীল, তপ্ত বালির বুকে খর্জুর বিথি। ক্লিওপেট্রা একবার সেদিকে তাকালেন। আলেকজান্দ্রিয়ার অদূরে সমুদ্র তরঙ্গের উত্তরল কল্লোল। ক্ষণিকের জন্য ক্লিওপেট্রা কান পেতে শুনলেন, কিন্তু আর নয়, সময় বয়ে যায়। ক্লিওপেট্রা নিজের ঘরের দরজা তালা বন্ধ করে দিলেন। ঘরের মধ্যে ক্লিওপেট্রা আর তার দুই সঙ্গিনী, চার্মিয়ন ও ইরেস। বাইরের প্রহরীরা প্রহরারত। রোমের পথে রওনা হওয়ার আগ পর্যন্ত যেন ক্লিওপেট্রার উপর তীক্ষ্ণ নজর রাখা হয়, অক্টেভিয়ানের নির্দেশ। ক্লিওপেট্রার কাছ থেকে হঠাৎ একখানা চিঠি পেয়ে প্রথমটাই একটু অবাকই হলেন অক্টেভিয়ান। কথাবার্তা তো সব হয়েই গেছে, যাবার দিনও স্থির। এর মধ্যে আবার এমন কি দরকার পড়ল যে ক্লিওপেট্রা চিঠি লিখে পাঠালেন? ক্লিওপেট্রার হাতের লেখা চিঠি, নিচে ক্লিওপেট্রার সই ও শিলমোহর। অনেকখানি শঙ্কা নেই অক্টেভিয়ান চিঠিখানা খুললেন। কয়েকটি লাইন, চিঠির মূল বক্তব্য: অ্যান্টনির সমাধির পাশেই যেন আমাকে সমাধিত করা হয়, এই আমার অন্তিম প্রার্থনা। পত্রবাহককে দেখে অক্টেভিয়ানের মনে সন্দেহ হয়েছিল। সেই সন্দেহ নিছক মিথ্যা নয়। অক্টেভিয়ান আসন থেকে লাফিয়ে উঠলেন। মাত্র কিছুক্ষণের মধ্যেই তারা ক্লিওপেট্রার দ্বারে এসে উপস্থিত হলেন। প্রবেশ পথের প্রহরীরা হঠাৎ অসময়ে স্বয়ং অক্টেভিয়ানের অনুচরদের দেখে অবাক হয়ে গেল। কি ব্যাপার, কি হয়েছে? তারা তো নিশ্চিন্ত মনে খাওয়া দাওয়া করেছে, বিশ্রাম করেছে। তাদের প্রহরায় কি কোনো ত্রুটি হয়েছে? অক্টেভিয়ানের অনুচরেরা ভিতরে ঢুকে গেল। ক্লিওপেট্রার ঘরের তালাবন্ধ দরজা ভেঙে খুলে ফেলল। ভেতরের এক অভাবনীয় দৃশ্যে সকলে থমকে দাঁড়ালো। ঐশ্বর্যের ঝলক মাখানো মহার্ঘ পোশাক ও রত্নালঙ্কারে নিজেকে সাজিয়ে সোনার খাটে অপূর্ব ভঙ্গিমায় শুয়ে আছেন মিশরের রানী ক্লিওপেট্রা। নিমিলিত দুটি চোখ, গভীর নিদ্রার প্রশান্তি, সর্বশরীরে ননীকোমল সৌন্দর্য। পায়ের কাছে মাটিতে ইরাস, সেও নিদ্রায় বিভোর। পাশেই চার্মিয়ন অধ আচ্ছন্ন, শ্লথ হাতে কোনো মতে রানীর মাথার রাজমুকুটটি ঠিক করে দিচ্ছেন, একটুও যেন হেলে না পড়ে। রানীর মাথায় রাজমুকুট যেন সাজানোই থাকে। নিস্তব্ধতা ভেঙে একজন দূত চার্মিয়নকে ক্রুদ্ধ স্বরে জিজ্ঞেস করল, চার্মিয়ন, তোমাদের রানী কাজটি করে কি ভালো করলেন? চার্মিয়ন ক্ষীণ কণ্ঠে বললেন, খুবই ভালো করেছেন। বহু কীর্তিত রাজবংশের অধিকারিণী ঠিক করেছেন। চার্মিয়নও মাটিতে লুটিয়ে পড়ল। ক্লিওপেট্রা আত্মহত্যা করে অক্টেভিয়ানের সুপরিকল্পিত বিজয় দিবস পালনের বিশেষ অনুষ্ঠানকে বানচাল করে দিয়েছেন। নিজের রাজকীয় মর্যাদাকে চরমভাবে রক্ষা করেছিলেন। সম্মানের সঙ্গে টলেমি বংশের সমাপ্তি টেনেছিলেন। ক্লিওপেট্রা কি উপায় আত্মহত্যা করেছিলেন তা নিয়ে নানা ঐতিহাসিকের নানা মত। ক্লিওপেট্রা বেশ কিছুদিন আগের থেকেই খোঁজ নিচ্ছিলেন কোন উপায়ে ব্যথা বেদনাহীন সুন্দর ইচ্ছা মৃত্যু হয়। নীল নদের দেশে গোখরা জাতীয় সাপের নাম অ্যাসপ। কামড়ালে শুধু একটু রক্তবিন্দু ফুটে থাকে, জায়গাটি একটু ফুলে ওঠে, স্বাভাবিক বর্ণের সামান্য তারতম্য ঘটে, এর বেশি কিছু নয়। ক্লিওপেট্রা অনুসন্ধান করে প্রাণদণ্ডে দণ্ডিত অপরাধীদের উপরে নানা রকম উদ্ভিদ ও জ্যান্ত বিষ প্রয়োগ করে গবেষণা চালিয়ে শেষ পর্যন্ত অ্যাসপকেই আত্মহত্যার পক্ষে শ্রেষ্ঠ নিদান বলে গ্রহণ করেছিলেন। আলেকজান্দ্রিয়ায় মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো অপরাধীকে যদি বিচারক দয়া করতে চাইতেন, তবে বুকে অ্যাসপের ছোবল মারিয়ে তার মৃত্যু ঘটানো হতো। অপরাধী কোনো যন্ত্রণা বোধ করত না, পর মুহূর্তে নিঃশব্দে ঘুমিয়ে পড়ত। ডুমুরের ঝুড়িতে পাতা চাপা দিয়ে গোখরা জাতীয় ওই একটি অ্যাসপকে নিয়ে আসা হয়েছিল ক্লিওপেট্রার অন্দরমহলে। অবশ্য একটি না দুটি, সেটা নিয়েও রয়েছে মতবাদ। শেক্সপিয়ারের নাটকে আছে দুইটি।
ক্লিওপেট্রা প্রথমে একটিকে রেখেছিলেন বুকে, অন্যটিকে রেখেছিলেন বাহুতে। তাতেই তার মৃত্যু হয়। কোনো ঐতিহাসিক আবার বিস্ময় প্রকাশ করেছে যে গোখরো জাতীয় বিষাক্ত সাপকে কখনো একটা ঝুড়িতে সামান্য পাতা চাপা দেওয়া যায় কিনা। অবশ্য সাপোরেদের সাপের ঝাঁপি দেখলে সেই সন্দেহ দূর হয়ে যায়। একটি মাত্র ঝাঁপিতে দৈর্ঘ্য প্রস্থে মাঝারি ধরনের একাধিক সাপ একসঙ্গে দেখা যায়। সুতরাং ডুমুরের ঝুড়িতে একটা অ্যাসপ লুকিয়ে রাখা মোটেও অসম্ভব কিছু নয়। অধ্যাপক নোডেলটেক বলেছেন, ক্লিওপেট্রার ব্যথা বেদনাহীন মৃত্যুর জন্য অ্যাসপের সাহায্যে আত্মহত্যা এটা একেবারে আষাঢ়ে গল্প। কারণ অ্যাসপের দংশন যত তাড়াতাড়ি মৃত্যু আনুক না কেন, তবু বেদনা আর অনুভূতি অত্যন্ত তীব্র হয়, যেটা ক্লিওপেট্রা একেবারেই চাননি। উপরন্তু দংশনের ফলে দেহবর্ণের বিকৃতি ঘটে। ক্লিওপেট্রার মৃতদেহে এর কোনো কিছুর চিহ্নই পাওয়া যায়নি। নোলডেকের দৃঢ় বিশ্বাস, অক্টেভিয়ানই ক্লিওপেট্রাকে হত্যা করেছিলেন। আত্মহত্যার গল্পটি রোমিওরাই তৈরি করেছে, সরকারিভাবে তাই সমর্থিতও হয়েছে। ক্লিওপেট্রার ব্যক্তিগত চিকিৎসক অলিম্পিয়াস রোমীদের খুশি করার জন্যই নাকি ক্লিওপেট্রার সম্বন্ধে ওই রকম সাপে কামড়ানোর বিবৃতি দিয়েছিল। চার্মিয়ান ও ইরাস খুব সম্ভব বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। কারো মতে তারাও কর্থির পন্থা অনুসরণ করে সাপের ছোবলেই মারা গিয়েছে। তবে সাপের কোনোই অস্তিত্ব ঘরের মধ্যে ছিল না। 3 জনকে মেরে ফেলতে অন্তত 3টে সাপের দরকার। কারণ একটি সাপ একবার এক জায়গায় বিষ ঢেলে আবার পর মুহূর্তে অন্য জায়গায় বিষ ঢালতে পারে না। ঘরের দরজা খুলে ক্লিওপেট্রা ও ইরাসকে মৃত অবস্থায় দেখা গিয়েছিল। চার্মিয়ন মুমূর্ষু অবস্থায় আর মাত্র কয়েক মুহূর্ত বেঁচে ছিল। সুতরাং একই সাপ 3 জনকে ছোবল মারেনি। অক্টেভিয়ান এতদিন ক্লিওপেট্রার বিরুদ্ধে জয় লাভ করে এসেছেন। শেষ চরম মুহূর্তে এসে তিনি এমনভাবে ঠকে যাবেন তা সে স্বপ্নেও ভাবেনি। অক্টেভিয়ান পরাজিত হলেন। অক্টেভিয়ান মিশরকে করদ রাজ্যে পরিণত করে রোমে ফিরে গেলেন। তার আরও কয়েকটি কাজ বাকি আছে। ক্লিওপেট্রার 17 বছরের ছেলে সিজারিয়ান। ক্লিওপেট্রার বড় আদরের প্রথম সন্তান, মিশরের যোগ্য শাসক, মা আর ছেলে, ক্লিওপেট্রার আকাশ ছোঁয়া স্বপ্ন। অক্টেভিয়ানের মস্ত বড় একটা কাজ বাকি আছে, এখনই করতে হবে। সিজারিয়ান তার হাতে বন্দি। ক্লিওপেট্রার অবসান হয়েছে। এবার দার্শনিক বন্ধু অ্যারিয়াস অক্টেভিয়ানকে বলেছেন, টু মেনি সিজারিয়ান্স আর নট গোয়েল। অনেকগুলো সিজার থাকা কখনোই ভালো নয়। সে কি আর অক্টেভিয়ান কম জানেন না কম বোঝেন? সুতরাং কিশোর সিজারিয়ানও একদিন ভয়াল মৃত্যুকে এগিয়ে আসতে দেখে আর্তনাদ করে উঠলেন। তারপরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। রাজনৈতিক সাফল্যের জন্য অক্টেভিয়ান সিজারিয়ানকে হত্যা করতে এতটুকু ইতস্তত বোধ করেনি। ক্লিওপেট্রার অন্য 3টি ছেলে মেয়েকে পাঠিয়ে দেওয়া হলো রোমে অক্টেভিয়ার কাছে। অক্টেভিয়া জগদ্ধাত্রীর মতোই অ্যান্টনির সব কটি সন্তানকে মানুষ করার দায়িত্ব নিয়েছিলেন। ক্লিওপেট্রার মেয়ে ক্লিওপেট্রা সেলনের বিয়ে হয়েছিল খুব ভালো একটি পাত্রের সঙ্গে। পাত্রটির নাম জুবা, এক নিউমিডীয় রাজপুত্র। লেখাপড়ায় ছিলেন খুব পণ্ডিত। খ্রিস্টপূর্ব 25 অব্দে জুবা রোমিওদের সাহায্য ও সমর্থন নিয়ে মরক্কোর সিংহাসনে আরোহণ করেন, আর রানীর আসনে বসিয়েছিলেন ক্লিওপেট্রার সেলেন, অর্থাৎ আফ্রিকার আর এক অংশে মিশরের রানী ক্লিওপেট্রার আত্মা আরও কয়েক বছর বেঁচে ছিল। বিয়ের পর ক্লিওপেট্রা সেলেন ভাই আলেকজান্ডার ও টলেমি ফিলাডেলফসকে সঙ্গে নিয়ে স্বামীর রাজ্যে গিয়েছিলেন। তারপরের ইতিহাস আর জানা যায় না। জুবা আর ক্লিওপেট্রা সেলেনের যে পুত্র সন্তান হয়েছিল তার নাম দেওয়া হয়েছিল টলেমি। জুবার মৃত্যুর পর এই টলেমি 23 খ্রিস্টাব্দ থেকে 40 খ্রিস্টাব্দ অব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই টলেমির পর আফ্রিকার ইতিহাসে আর কোনো টলেমি আসেনি। টলেমি নামের এখানেই ইতি। ওইদিকে রোমে এসেছিল এক যুগান্তকারী যুগ। অগাস্টীয় অক্টেভিয়ান সিজার সমস্ত প্রতিদ্বন্দ্বতার অবসান ঘটিয়ে পুরনো আবহাওয়াকে নিজের আওতায় এনে খ্রিস্টপূর্ব 27 জানুয়ারি মাসে রিপাবলিক রোম সাম্রাজ্যের রূপান্তর ঘটিয়ে সিংহাসনে বসলেন। নাম নিলেন সম্রাট অগাস্টাস সিজার, অক্টেভিয়ান সিজারের যোগ্যতার পূর্ণতম পরিচায়ক।
অগাস্টাস যুগ, রোম সভ্যতার এক মহৎ যুগ, যীশু খ্রিস্টের আবির্ভাবের মহন্তর। খ্রিস্টপূর্ব 51 থেকে খ্রিস্টপূর্ব 30 অব্দ পর্যন্ত মিশরীয়রা ক্লিওপেট্রার একটানা রাজত্ব চালিয়েছে। ষড়যন্ত্র, গৃহবিবাদ, রোমের সাধন আস্ফালন কোনো কিছুকেই তিনি ভয় পাননি, বরঞ্চ সাহস, বুদ্ধি ও কৌশলের সঙ্গে নিজের স্বকীয়তাকে বজায় রেখেছেন। এর সাথেই শেষ হচ্ছে ক্লিওপেট্রা আর লাইফ স্টোরির সঙ্গে আমাদের দীর্ঘযাত্রা। এই 6টি পর্ব দিয়ে অনেক দিন আমরা একসঙ্গে একই পথে চললাম। আপনারা সকলে এই গল্পটিকে অনেক ভালোবাসা দিয়েছেন, এই জন্য সকলকে জানাই অনেক আন্তরিক ধন্যবাদ।